আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টের প্রফেশনাল অফিস ম্যানেজমেন্টের আজকে আমাদের হচ্ছে সেকেন্ড ক্লাস, তাই তো? তো আমি গত ক্লাসে তেমন কিছু ছিল না। গত ক্লাসে হচ্ছে যে জাস্ট আপনাদের সাথে একটু পরিচিতি ছিল, আর হচ্ছে গিয়ে মূলত একটু হাই লেভেল করেছিলাম আর কি, যার হচ্ছে ক্লাসের মধ্যে আমরা কি কি শিখবো এই বিষয়গুলি। তো আজকে মূলত আমরা একদম মূল ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ। তো আমরা কি সবাই আসছি কিনা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, মোটামুটি 115-র মধ্যে 113 চলে আসছে আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আমরা সবাই চলে আসছি, হয়তো দু একজন ভাই বোন এই যে 114 হয়ে গেছে, তো একজন হয়তো বা এখনো আসতেছে। তা আসেন আমরা তাহলে আমাদের যাত্রা শুরু করি আজকের এই এই সেকেন্ড ক্লাস। আমি শুরুতেই একটু জানতে চাচ্ছি আমার কথা, মানে আমার সাউন্ডকে একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আপনারা? একটু যদি আমাকে চ্যাট বক্সে একটু জানাতেন যে আমার সাউন্ডকে একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন। ক্লিয়ার? ওকে। জি, ওকে, থ্যাংক ইউ। তো আসেন আমরা তাহলে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা শুরুতেই এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম, এবং গত ক্লাসে আমরা এমএস ওয়ার্ড থেকে কিছু বিষয় দেখেছিলাম। তো আমরা ওই বিষয়গুলো রিভিউ করে তারপর আজকে আমরা নতুন বিষয়ে আসবো আর কি। আমরা গত ক্লাসে দেখেছিলাম একটা সেন্টেন্স, যে সেন্টেন্সের মধ্যে 26টা অক্ষরে ছিল, যেখানে লেখা ছিল যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, তাই তো? তো এই লেখাটার উপরে আমরা মূলত কাজ করেছি। তো আশা করি যে আমরা সবাই এটা প্র্যাকটিস করছি। আর যারা প্র্যাকটিস করেছি আমরা কিন্তু তারাই কিন্তু এগিয়ে এগিয়ে গেলাম আর কি। হ্যাঁ, তো আমরা যেটা দেখেছিলাম যে এই যে লেখাটা, এই লেখাটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, আমরা ফন্টে গিয়ে আমরা ফন্টের স্টাইলগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এগুলো হচ্ছে আমরা বিভিন্ন ফন্ট স্টাইল দিতে পারি, যেমন এটা হচ্ছে টাইমস নিউ রোমান। হ্যাঁ, আমরা এটা দিতে পারি ক্যালিব্রি বডি। তো এগুলো হচ্ছে অফিসিয়াল ফন্ট। তারপর বলেছিলাম যে ফন্ট সাইজ কিভাবে কিভাবে বড় ছোট করা যায়, তাই না? এখান থেকে আমরা বড় ছোট করতে পারি, বক্সের মধ্যে আমরা ডিরেক্ট লিখে দিতে পারি, অথবা আমরা এই যে দুইটা এ দেওয়া, দুইটাই ক্যাপিটাল লেটার এ, তুলনামূলকভাবে একটা বড় একটা ছোট, তো বড়টায় ক্লিক করলে বড় হয়, ছোটটায় ক্লিক করলে ছোট হয়। আরেকটা বলেছিলাম যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আর এটা শর্টকাট বলেছিলাম কন্ট্রোল বি, কন্ট্রোল ইউ, কন্ট্রোল আই। তো এই এতটুকু মূলত গত ক্লাসে আমরা একটু ডিপলি হয়তো আলোচনা করে আসছিলাম। তো আসেন আমরা এবার একটু সামনের দিকে একটু আগাই। শুরুতেই বলে রাখি যে আমরা যেই কাজই করি না কেন, আমরা ওই লেখাটাকে সিলেক্ট করতে হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু লেখাটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। আমি এখানে যতটুকু সিলেক্ট করব ঠিক ততটুকুর উপরেই এটা অ্যাকশন করবে। ঠিক আছে? তো এখন আমরা আজকে এই মুহূর্তে দেখবো যে কিভাবে লেখাটা লেখাকে কালার করতে হয়। হ্যাঁ, আজকে কিন্তু আমরা অনেকগুলো বিষয় দেখবো, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এবং যার ফলে আজকে যেহেতু আমরা অনেকগুলো বিষয় দেখবো, সেক্ষেত্রে আমি আর আশেপাশে কোনো কথা না বলে সরাসরি কিন্তু শুরু করলাম। হ্যাঁ, তো যেটা বললাম যে আমরা যতটুকু লেখার উপরে কাজ করব ততটুকু লেখা আমরা আগে সিলেক্ট করব। তাহলে আমি জাম্পস ওভার এতটুকু লেখা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে দেখেন ফন্ট কালার, আমরা এখান থেকে ফন্ট কালারটা এখান থেকে দিতে পারি। আপনার যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারবেন, তাই তো? এবং আমরা এটাও দেখেছিলাম যে আমরা এই কালারটাকে যদি পছন্দ না হয় আমরা মোর কালার দেবো। মোর কালার থেকে আপনি স্ট্যান্ডার্ড থেকে কালার দিতে পারেন, কাস্টমে গিয়ে আপনি আপনার মতন করে কালার চুজ করতে পারেন। এটাও আমরা দেখে আসছিলাম। তারপর হচ্ছে আমরা গ্রেডিয়েন্টে গিয়েও আমরা এখান থেকে বিভিন্ন কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট কালার। অথবা আমরা যদি মোর গ্রেডিয়েন্টসে যাই, সেখান থেকেও আমরা যে সলিড ফিল দেওয়া, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন স্টাইল কিন্তু আমরা এখান থেকে করতে পারি কালারে। হ্যাঁ, এটাকে আমরা কম বেশি করে আমরা আমাদের মতো করে করতে পারি। তাহলে এই যে এইভাবে কিন্তু লেখাটা স্টাইল হয়ে গেল। এই হচ্ছে কি মূলত ফন্ট কালারের বিষয়। এখন বিষয় হচ্ছে যে এই যে আমি যে লিখলাম, এই লেখাটাকে আমরা আরো একটু স্টাইল করতে পারি, আরো একটু স্টাইলিশ আমরা এখান থেকে করতে পারি। সেটা আমরা কিভাবে করব? সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। আমরা
টেক্সট ইফেক্টে গেলাম, এখান থেকে আমরা এটাকে বিভিন্ন ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারি। আমরা আমাদের পছন্দ মতন ইফেক্ট আমরা এখানে দিতে পারি। যেমন আমরা এখান থেকে এটা দিলাম, এই হয়ে গেল। অথবা আমরা যদি এটাকে গিয়ে যদি এখান থেকে মনে হচ্ছে যে না কোনোটাই আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা আমাদের মতন করে তৈরি করতে পারি। যেমন এখান থেকে যদি পছন্দ না হয়, তাহলে আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট করতে পারি। এখানে দেখেন যে যতগুলো ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, সবগুলো ডিজাইন কিন্তু আপনি আমি চাইলে এই যে আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন গুলো এইগুলোর মাধ্যমে কিন্তু করতে পারি। কিভাবে সেটা আসলে আমরা একটু দেখি। যেমন আউটলাইন, আউটলাইন কি? আউটলাইন হচ্ছে আমরা যে কোনো শেপ বা যে কোনো লেটার যাই লিখি, যাই বলি না কেন, এই যে লেটার বলি, যেহেতু আমরা লিখতেছি লেটার দিয়েই বলি, যে আমরা এই যে লেটার গুলো কি করব, যে এটার যে লেখার যে বাহিরের যে সাইডটা, এটাকে বলা হয় মূলত আউটলাইন। হ্যাঁ, তাহলে আমরা এই আউটলাইনটা এখান থেকে ধরে নিই যে আমরা এখান থেকে একটু রেড করে দিই। এখন কালোর মধ্যে রেডটা খুব বেশি একটা বোঝা, এই যে এবার মনে হয় বোঝা যাচ্ছে, তাই না? যে একটু একটু অরেঞ্জ কালার একটু ইয়েলো করে দিচ্ছি এখানে, হ্যাঁ একটু ইয়েলো করে দিলাম, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কালো লেখার চারদিক দিয়ে কিন্তু একটু ইয়েলো হয়ে গেছে, এটা হচ্ছে আউটলাইন। আমি যদি এই যে ফন্ট কালারটাকে হোয়াইট করে দিলাম, হ্যাঁ হোয়াইট করে দিয়ে আউটলাইনটাকে যদি আমি এখান থেকে ব্ল্যাক করে দিই, তাহলেও কিন্তু লেখাটাকে ফুটিয়ে তোলা যায়। আমি যদি এটাকে একটু বোল্ড করে দিই, লেখাটা একটু মোটা হলো, যে আরেকটু কিন্তু ফুটলো এখানে লেখাটা, তার মানে হচ্ছে সাদা পেজের মধ্যে সাদা লেখাটাকে আমরা এখান থেকে ফুটিয়ে তুললাম। আমরা এটাকে আরো যদি কাজ করি, যেমন আমরা এখানে শ্যাডোতে গিয়ে এটাকে শ্যাডো দিতে পারি। আপনি একটু যদি খেয়াল করেন যে ওই যে লেখার পিছনে আমি যদি এটাকে আরেকটু জুম করি, আপনার আপনি আশা করি দেখতে পাচ্ছেন যে লেখাটার পিছনে হালকা একটা শ্যাডো কিন্তু দেখা যাচ্ছে। এরপরে এটা হচ্ছে এটা হচ্ছে শ্যাডোর বিষয়। বিভিন্ন রকমের শ্যাডো আছে, আপনি কোন ধরনের শ্যাডো আপনি এখান থেকে চান, সেই শ্যাডোটা আপনি এখান থেকে দিতে পারবেন। হ্যাঁ, এই যে এরকম শ্যাডো দেওয়া যায়। অথবা আপনি যদি মনে করেন যে না লেখার ভিতরে শ্যাডো দিব, তাহলে আপনি লেখার ভিতরে আপনি এইভাবে শ্যাডো দিতে পারেন, যে লেখার ভিতরে হালকা একটা শ্যাডো থাকবে এখানে। হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে যে আপনি যদি মনে করেন যে না, আমি রিফ্লেকশন দিব, আপনি চাইলে এখান থেকে রিফ্লেকশন দিতে পারেন। বিভিন্ন রকমের রিফ্লেকশন আছে, ছোট বড়, একটু দূরত্ব তৈরি হবে এখান থেকে, হ্যাঁ একটু বেশি দূরত্ব তৈরি হবে, তো আপনার যেটা পছন্দ আপনি সেভাবে একটা রিফ্লেকশন এখান থেকে তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে একটা রিফ্লেকশনও দিলাম। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে গ্লো দিয়ে দিই, গ্লো, গ্লোটা হচ্ছে যে আপনি লেখার চারদিকে একটা গ্লো তৈরি হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে লেখার চারদিকে একটা হালকা একটা গ্লো আসছে, বিভিন্ন কালারের গ্লো হয়। তাহলে আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে সাদা পেজের মধ্যে সাদা লেখাটা আমরা ফুটিয়ে তুলতে পারি এইভাবেও। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আপনি আপনার পছন্দ মতন এটাকে আউটলাইন করবেন, না শ্যাডো দিবেন, নাকি রিফ্লেকশন করবেন, নাকি গ্লো দিবেন, সেটা আপনার ব্যাপার। আপনি আপনার মতন করে যে কোনো একটা লেখাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন এই ইফেক্টের মাধ্যমে। ওকে, আচ্ছা এবার আসি আমরা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এখানে এখানে একটা কাজ করবো, যে একটু সেন্টেন্স স্টার্টগুলো লিখে নিই, যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, লিখলাম। এই লেখাটাকে আমরা আরো কিছু একটু কাজ করি। আমি এটাকে একটু কপি করি, হ্যাঁ, একটা প্যারাগ্রাফ লিখবো আর কি। কপি করলাম আর এটাকে একটু পেস্ট করলাম। হ্যাঁ, এখন এই কপি পেস্ট আমরা কিভাবে করবো? কপি পেস্ট হচ্ছে এখান থেকে যতটুকু আমি কপি করতে চাই এতটুকু লেখাকে সিলেক্ট করলাম, লেখাটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করার পর এখান থেকে দেখেন কপি, কপি। আর একটা হচ্ছে কাট। আপনি চিত্র দেখে বুঝতে পারতেছেন কাট মানে কাটের মধ্যে একটা কেচি দেওয়া, মানে এটা কেটে ফেলবে এখান থেকে ডিরেক্ট। আর কপি মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা পেজের মতন দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজ তৈরি করতেছে, বিষয়টা এরকম। তো আমরা এখানে যেটা কপি করতে চাই, কপিটা হচ্ছে যে আমার এখানে মূল লেখাটা থাকবে, এখান থেকে হুবহু আমি আরেকটা জিনিস তৈরি করতে চাই। আর কাট হচ্ছে আমার মূল লেখাটাকে আমি এখান থেকে নিয়ে নিব, এখানে মূল লেখা থাকবে না। যেমন আমি যদি সহজে যদি একটু বুঝাইতে চাই, যেমন আমি সম্পূর্ণ লেখাটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে কাট করে দেখি যে কাট, তাহলে দেখেন লেখাটাই চলে এসেছে। আর যদি আমি লেখাটাকে যদি কপি করে দিই, তাহলে লেখাটা কিন্তু আছে, কিন্তু আমি এটা হাতে নিচ্ছি, মানে আরেকটা কপি আমি তৈরি করছি।
এখন কথা হচ্ছে যে আমি এটাকে কপি করি আর কাট করি, যাই করি না কেন এটাকে তো এখন আমাকে পেস্ট করতে হবে, তাই না? তাহলে কোথায় পেস্ট করবো, মানে পেস্ট মানে হচ্ছে রাখতে হবে এটাকে, তো তাহলে আমি এটাকে কোথায় রাখবো? আমি ডগ এটার পরে আমি রাখতে চাই, তাহলে এটা আমরা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে দেখেন যে পেস্ট আছে, আর তাহলে আমরা এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন প্যারাগ্রাফটা বড় হয়ে গেছে, তাহলে এটা পেস্ট হয়ে গেছে এখানে। এখন কথা হচ্ছে যে এটার একটা শর্টকাট আছে কিন্তু, তাহলে শর্টকাটটা কি হবে? তো আসলে আমরা একটু শর্টকাটটা আমরা এখান থেকে একটু শিখি যে শর্টকাটটা কিভাবে ব্যবহার করতে হয়। শর্টকাট গুলো আমি একটু উপরে লিখে দিই। তাহলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস সি, এটা হচ্ছে কপি। হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স, এটা হচ্ছে কাট। আরেকটা হচ্ছে কন্ট্রোল প্লাস ভি, এটা হচ্ছে পেস্ট। তাহলে এটা মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হচ্ছে আপনি দেখেন যে একদম আপনার কিবোর্ডের একদম নিচে এক্স সি ভি, এটা এক সিরিয়ালে দেওয়া আছে। হ্যাঁ, মনে রাখার উপায় কি? আমারও একটা সময় এটা মনে থাকতো না, যে আমি মনে রাখতাম কিভাবে আমি মনে রাখতাম হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে যে একটা ক্রসের মতন মানে ক্লোজ, তা আমি এটাকে ধরে নিতাম এটাই হচ্ছে কাট। হ্যাঁ, এটা হচ্ছে আমার মনে রাখার উপায় ছিল আর কি, কারণ আমার এটা মনে থাকতো না। তো আমি ধরে নিতাম এটা হচ্ছে কাট, তাহলে এরপরেরটা হচ্ছে সি দিয়ে কপি, এরপরেরটা হচ্ছে পেস্ট। কারণ সাধারণত আমরা গত ক্লাসে যেটা দেখে আসছিলাম যে সাধারণত বোল্ড, বোল্ডের বি, ইটালিকের আই, আন্ডারলাইনের ইউ, এগুলো দিয়ে মূলত শর্টকাট হয়, তাই না? মূলত প্রথম অক্ষর দিয়ে শর্টকাট হয়। বাট আজকে আমরা একটু ব্যতিক্রম দেখতেছি, যেখানে কাট সি দিয়ে হওয়ার কথা কিন্তু এটা এক্স দিয়ে হইতেছে, পেস্ট পি দিয়ে হওয়ার কথা কিন্তু সেটা ভি দিয়ে হইতেছে। কারণ হচ্ছে সি দিয়ে হচ্ছে কপি, এখন একটা বাটন দিয়ে ডাবল শর্টকাট তো আর ইউজ করা যাবে না, এই জন্য সি তে যেহেতু কপি, সির বাম পাশে হচ্ছে এক্স, এই এক্স দিয়ে হচ্ছে কাট, সির বাম ডান পাশে হচ্ছে ভি, এই ভি দিয়ে হচ্ছে পেস্ট। কারণ পি তে হচ্ছে প্রিন্ট, এই জন্য কোনোটা খালি নেই, এই জন্য কন্ট্রোল এক্স কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা দিয়ে হচ্ছে কাট কপি পেস্ট। তাহলে আপনি এটাকে রাইট ক্লিক করেও করতে পারেন, অথবা আমরা যদি এটাকে এই যে এখান থেকে যদি লেখাটাকে ধরুন আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম অথবা কন্ট্রোল এক্স দিলাম, কাট করে ফেললাম, এরপর আমি কোথায় রাখবো? একটু নিচে এসে আমি এখানে রাখতে চাই, যে যেখানে আমি কার্সরটা রাখলাম এখানে কন্ট্রোল ভি দিলাম, দেখেন যে পেস্ট হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে একটু কাট কপি পেস্টটা আমরা এখান থেকে শিখলাম। এখন আসেন একটু ভিন্ন বিষয় একটু বলি, সেটা হচ্ছে আমরা যখন কোন একটা উপন্যাস বা বই, যে কোনো কিছু যখন আমরা পড়তে বসি, হ্যাঁ, তখন আমরা নোট করার জন্য অনেক সময় একটা ইয়েলো মার্কার ব্যবহার করি, যে এই লাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তখন আমরা কি করি? তখন আমরা যেটা করি যে ওই লাইনটাকে আমরা ইয়েলো মার্কার দিয়ে একটু হালকা মার্ক করে দিই। তাহলে এখন আমি চাচ্ছি যে আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমার এই লাইনটা, মানে যদিও সবগুলো একই লাইন, তারপরে বোঝানোর খাতিরে আর কি, যে ধরে নিলাম যে আমার এই লাইনটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি এই লাইনটাকে একটু মার্ক করে দিতে চাই, তাহলে এটাকে কিভাবে মার্ক করবো? দেখেন আপনি যেখানে আমরা যেখান থেকে ফন্ট কালার করলাম তার ঠিক বাম পাশে মনে হচ্ছে যে একটা ইয়েলো মার্ক আছে না, ইয়েলো কালার, যেটার মধ্যে মনে হচ্ছে যে ব্রাশ দিয়ে বা একটা কলম দিয়ে দাগ দিতেছে, এইটার মধ্যে আমরা ক্লিক করবো। দেখেন এখানে অনেকগুলো কালার আছে, যে আপনি কোন কালার দিয়ে আপনি মার্ক করতে চান। আমরা এখানে ইয়েলো দিয়ে মার্ক করতে চাই, তাহলে আমি এখানে ইয়েলো দিয়ে দিলাম, বেশ হয়ে গেল কিন্তু। তারপর দেখা যাচ্ছে যে আমার এই লাইনটা একটু বেশি গুরুত্বপূর্ণ এতটুকু, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার গেলাম, গিয়ে আমি এখান থেকে ক্লিক করলাম, দেখেন ইয়েলো মার্ক কিন্তু হয়ে গেছে। ওকে, তাহলে এইটা হচ্ছে টেক্সট হাইলাইট, যে আমি চাইলে আহ, একটা নির্দিষ্ট টেক্সট আমি হাইলাইট করে দিতে পারি। যত গুরুত্বপূর্ণ লাইন আছে সেই গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আমি ইয়েলো মার্কার দিয়ে মার্ক করে দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি মার্ক করা বুঝলাম, এখন আমি এটাকে তুলবো কিভাবে? তোলার জন্য প্রক্রিয়া একটাই, যে আমি এখান থেকে আবার এটাকে একটু সিলেক্ট করবো, সিলেক্ট করার পর একই জায়গায় যাব, এখানে দেখেন নো কালার আছে, নো কালার দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, শেষ। আপনি যেই সুইচ দিয়ে ফ্যান চালান সেই সুইচ দিয়ে তো আপনি ফ্যান অফ করেন, তাই না? যেই সুইচ দিয়ে আপনি লাইট অন করেন সেই সুইচের মধ্যে আপনি লাইট অফ করেন। তাহলে আমি যেখান থেকে কপি, যেখান থেকে আমি সিলেক্ট করে ও অন করছিলাম সেটা সেটা আমি অফ করে দিলাম, এই যে এখানে গিয়ে আমি এটাকে নো কালার করে দিলাম, বেশ শেষ। তাহলে আমরা টেক্সট হাইলাইটটা আমরা এখান থেকে শিখলাম।
এখন আসেন যে ধরেন যে এটা আপনার একটা অ্যাসাইনমেন্ট, আপনি আপনার কলেজে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেছেন, যেখানে ধরুন যে আপনি প্রায় 30 পেজের একটা অ্যাসাইনমেন্ট আপনি তৈরি করছেন মোটামুটি 2 মাস সময় নিয়ে। জমা দিলেন, জমা দেওয়ার পর স্যার বলতেছে এগুলা ঘোড়ার ডিম কিছুই হয়নি। কেন কিছু হয়নি? বলতেছে যে এখানে তুমি যা যা লিখছো সবগুলো ক্যাপিটাল লেটার লিখে নিয়ে আসো। এখন তো মাথায় তো একদম মানে বাজ পড়ছে। কারণ কি? কারণ হচ্ছে যে আমি এত কষ্ট করে 2 মাস সময় নিয়ে যেগুলো টাইপ করলাম, এখন বলতেছে এগুলো সব বাদ, এখন নাকি আমাকে সব ক্যাপিটাল লেটার লিখে নিয়ে আসতে হবে। এখন সেটা আমি কি করতে পারি? এখন শর্টকাট কি? দেখেন, সাধারণত আমরা যখন লিখি, যেমন আমি এখন লিখতেছি, দেখেন সবগুলো হচ্ছে এখান থেকে স্মল লেটার। ওকে, আমি যখন আপনার কিবোর্ডে দেখেন একটা শিফট বাটন আছে, তাই না? আপনি যখন এই শিফট বাটনে, আপনার ডান পাশে একটা শিফট বাটন আছে, বাম পাশে একটা শিফট বাটন আছে। এই শিফট বাটন ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার এই 2 আঙ্গুল, এই 2 আঙ্গুল দিয়ে আপনি শিফট বাটন প্রেস করবেন। হ্যাঁ, যখন আপনি বাম হাত দিয়ে টাইপ করবেন তখন আপনি ডান হাতের এই আঙ্গুল দিয়ে আপনি শিফট বাটন প্রেস করবেন। আপনি ডান হাতে যখন টাইপ করবেন তখন আপনি বাম হাতের এই আঙ্গুল দিয়ে আপনি শিফট বাটন প্রেস করবেন। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা যখন দেখেন যে আমি লিখলাম যে দা কুইক, তাহলে প্রথম টি, টিটা আমরা ক্যাপিটাল লিখি। তাহলে আমি যখন টিটাকে যখন ক্যাপিটাল করতে চাই, নর্মালি টি লিখলে দেখেন এটা স্মল লেটার টি হয়। তো জুম করে দিই। নর্মালি আমি যখন টি লিখি তখন কিন্তু এটা স্মল লেটার হয়, কিন্তু আমি যখন শিফট চাপ দিয়ে যখন টি লিখি তখন কিন্তু সেটা ক্যাপিটাল লেটার। তাহলে আমি শিফট থেকে আঙ্গুলটা তুলে ফেলে আমি আবার লিখলাম এইচ, দেখেন এইচটা আবার স্মল লেটার হয়ে গেছে। আমি আবার শিফটটা প্রেস দিয়ে যদি এবার ই লিখি, এবার দেখেন ইটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তার মানে আমরা বুঝলাম যে শিফটটা চাপ দিয়ে ধরে যেই কয়টা অক্ষর লিখবো, যেমন আমি এখানে শিফট চাপ দিয়ে ধরে আমি এখন লিখতেছি, দেখেন সবগুলোই কিন্তু এখান থেকে ক্যাপিটাল লেটার হইতেছে। হ্যাঁ, আর শিফট ছাড়া যদি লিখি তাহলে দেখুন সবগুলো আবার স্মল লেটার হচ্ছে। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে আমি যদি নর্মালি যদি টাইপ করি সেগুলো সবগুলো হবে স্মল লেটার, আর শিফট চাপ দিয়ে আমি যেই কয়টা লেটার লিখবো সেই কয়টা লেটার হবে গিয়ে ক্যাপিটাল লেটার। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমি এখানে যা যা লিখলাম সবগুলোই কি আমি শিফট প্রেস করে চাপ দিয়ে, মানে শিফটটাকে চাপ দিয়ে ধরে রাখবো? তাহলে তো আমাকে এক হাত দিয়ে তো মানে সারাদিন খালি শিফট চাপ দিয়ে ধরে রাখা লাগবে, তারপর টাইপ করা লাগবে। বিষয়টা তো আসলে এরকম না। তাহলে কি করা যায়? আপনি দেখেন হাতের বাম পাশে যে শিফট বাটন, এই শিফট বাটনের উপরে আরেকটা বাটন আছে, সেটাকে বলা হচ্ছে ক্যাপস লক। আমরা এই ক্যাপস লকটাকে অন করে দিব। আমি যখন এই ক্যাপস লকটাকে যখন অন করে দিলাম, তখন দেখেন আমি যা লিখতেছি তখন কিন্তু সেইগুলো সব ক্যাপিটাল লেটার হইতেছে। তখন কিন্তু আমাকে আর শিফট প্রেস করতে হচ্ছে না। ওকে, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার তাহলে তো এই যে কিবোর্ডের মধ্যে তো আরেকটা ভুল ধরা পড়লো, যে কিবোর্ডের মধ্যে তো 1 নাম্বার ভুল ছিল যে লেখাগুলো উল্টাপাল্টা অক্ষরগুলো। এখন আরেকটা ভুল হচ্ছে এই কিবোর্ডের মধ্যে যে ক্যাপস লক দিয়েও যা হয় শিফট দিয়েও তো তাই হয়। তাহলে এইটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে যে সাধারণত আমরা যখন টাইপ করি সেটা নর্মালি স্মল লেটার দিয়ে টাইপ করি, একটা দুইটা অক্ষর মাঝে মাঝে ক্যাপিটাল লেটার করতে হয়। সেই জন্য হচ্ছে মূলত শিফট, যে একটাই আঙ্গুল দিয়ে আমি প্রেস করব, আবার ছেড়ে দিলাম, ব্যাস আমার স্মল লেটার হয়ে গেল আবার সব। আর এমন যদি হয় যে না সব ক্যাপিটাল লেটার লিখতে হবে, তখন তো এই আঙ্গুল দিয়ে যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে আমার 2 আঙ্গুল বন্ধ। এই জন্যই হচ্ছে মূলত ক্যাপস লক। ক্যাপস লকটা দিয়ে রাখবেন, তখন আপনাকে আর শিফট ব্যবহার করতে হচ্ছে না, আপনি যাই লিখবেন তাই হচ্ছে ক্যাপিটাল লেটার। বুঝে গেছে? তো এই হচ্ছে মূলত শিফট আর ক্যাপস লকের মধ্যে পার্থক্য। এখন আসেন, এখন হচ্ছে ভুল তো আমি যা করার তো করে ফেলছি, যে আমি তো 10 পৃষ্ঠা তো যা লেখা লিখে ফেলছি 1 মাস সময় নিয়ে। এখন তো স্যার গুরুত্ব নিতেছে না, স্যার তো বলতেছে সব নাকি আবার ক্যাপিটাল লেটার করে নিয়ে আসতে হবে। এখন কি করা? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সবগুলো সিলেক্ট করতে হবে। যে আমি কন্ট্রোল দিলাম, সবগুলো সিলেক্ট করা একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল তার মানে আমরা আরেকটা শর্টকাট আমরা এখানে একটু লিখি, কন্ট্রোল+A। এটা হচ্ছে অল সিলেক্ট। ঠিক আছে? তাহলে আমি দেখেন কন্ট্রোল যখন দিই তাহলে দেখেন সম্পূর্ণটা একসাথেই কিন্তু সিলেক্ট হচ্ছে, এটা হচ্ছে অল সিলেক্ট। তাহলে তাহলে আমি সবগুলো সিলেক্ট করার পর আপনি একটু খেয়াল করেন
যে এই যে আমরা যেখান থেকে ফন্ট বড় ছোট করলাম উপরে, এইটা ঠিক ডান পাশে দেখেন একটা অপশন আছে চেঞ্জ কেস। এটার মধ্যে দেখেন সাইনটা কি, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার এ আর একটা হচ্ছে স্মল লেটারের এ দেওয়া। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে এখান থেকে সেন্টেন্স বা মানে লেটার গুলোর কেস চেঞ্জ করা যায়, মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার করা যায়। তাহলে আমরা এখান থেকে কেস চেঞ্জ করব। আমরা এখানে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে এখানে 5 রকমের কেস দেখাচ্ছে। একটা হচ্ছে সেন্টেন্স কেস, একটা হচ্ছে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আর একটা হচ্ছে টুগল কেস। তার মানে এখন এখন তাহলে আমরা এখান থেকে জানলাম কি, কেস কয় প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আর একটা হচ্ছে টগল কেস। এখন 5 রকমের। দেখেন কোনটা কোন রকমের। এখানে একটু যদি খেয়াল করেন যে দেখেন কত সুন্দর করে সাজানো আছে। এখানে দেখেন সেন্টেন্স কেস লেখাটা একটু যদি খেয়াল করেন যে সেন্টেন্সের এসটাই শুধু ক্যাপিটাল আর সম্পূর্ণ লেখাটাই হচ্ছে স্মল। তার মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমার একটা সেন্টেন্সের প্রথম অক্ষর, এই অপশনটা যদি আমি ক্লিক করি তাহলে আমার একটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে আর বাকি সব হচ্ছে স্মল হবে। আর একটা হচ্ছে লোয়ার কেস, দেখেন লোয়ারের এল সহ সম্পূর্ণ লেখাটাই হচ্ছে স্মল লেটার। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই অপশনটা যদি সিলেক্ট করি তাহলে আমি আর যা আছে সবগুলো স্মল লেটার হয়ে যাবে। আরেকটা হচ্ছে দেখেন আপার কেস, আপার কেস সম্পূর্ণ লেখাটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে। তার মানে এখানে ক্লিক করলে সবগুলো ক্যাপিটাল হয়ে যাবে। তো আসেন আমি এটাতে ক্লিক করি, এই দেখেন সব কিন্তু এখান থেকে ক্যাপিটাল হয়ে গেছে। এই হচ্ছে আপার কেস। এখন যদি বলি যে আমি এখান থেকে সব স্মল লেটার করতে চাই তাহলে কি করব? আবার কেস চেঞ্জের অপশনে যাব, সেখান থেকে এটাকে লোয়ার কেস করে দিব। সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সের প্রথম অক্ষর যেটা সাধারণত ক্যাপিটাল হয় সেটা সহ কিন্তু স্মল লেটার হয়ে গেছে। এটা হচ্ছে লোয়ার কেসের বিষয়। আর যদি চাই যে না একটা সেন্টেন্স আমরা যেভাবে লিখি যে একটা সেন্টেন্সে শুধুমাত্র প্রথম অক্ষরটাই ক্যাপিটাল হবে, এইভাবে যদি লিখতে চাই তাহলে সেটা হচ্ছে সেন্টেন্স কেস। এই যে সেন্টেন্স কেস করে দিলাম, শুধুমাত্র প্রথম অক্ষরটাই দেখেন ক্যাপিটাল আর সব হচ্ছে স্মল লেটার হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আরো তো দুইটা অপশন, একটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। আপনি যদি একটু খেয়াল করেন যে ক্যাপিটালাইজের সি ক্যাপিটাল, ইচ এর ই ক্যাপিটাল, ওয়ার্ডের ডব্লিউ ক্যাপিটাল। তার মানে হচ্ছে 3টা ওয়ার্ডের 3টা অক্ষর, প্রথম 3টা অক্ষর ক্যাপিটাল। তার মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল করবে এই অপশনটা। তাহলে আমি যদি এখানে যদি ক্লিক করি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে, তাহলে দেখেন যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়ে গেছে। দেখেন যে দা, এই যে টি ক্যাপিটাল হয়ে গেছে, কুইকের কিউ ক্যাপিটাল, ব্রাউনের বি ক্যাপিটাল, ফক্সের এফ ক্যাপিটাল, জাম্পসের জে ক্যাপিটাল, ওভারের ও ক্যাপিটাল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। আরেকটা হচ্ছে টগল কেস। টগল কি? টগল হচ্ছে এই মুহূর্তে আপনি আমি চোখে যা যা দেখতে পাচ্ছি তার ঠিক উল্টা কাজ করবে। মানে যে অক্ষরটা ক্যাপিটাল সেটা স্মল হয়ে যাবে আর যেটা স্মল আছে সেটা ক্যাপিটাল হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি একটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাই শুধু ক্যাপিটাল, বাকি সব স্মল। তাহলে আমি যদি এখন টগল করি তাহলে কি হবে? শুধু প্রথম অক্ষরটা স্মল হয়ে যাবে, বাকি সবগুলোই ক্যাপিটাল হয়ে যাবে। এটা হচ্ছে টগল কেস। বুঝে গেছে? আবার যদি বলি যে আমি যদি এটাকে লোয়ার কেস করে দিই, তাহলে আমি যদি এখন আপার কেস করতে চাই তাহলে আমি আপার কেসও দিতে পারি, অথবা টগল কেস করলেও কিন্তু হয়। কারণ টগল কেসের কাজ কি, এখন যা যা দেখতে পাচ্ছি তার ঠিক উল্টা। তাহলে আমি দেখতে পাচ্ছি কি সবগুলো স্মল লেটার দেখতে পাচ্ছি, তাহলে আমি টগল করলেও কিন্তু সব ক্যাপিটাল হয়ে যাবে। তার মানে টগল কিন্তু নির্দিষ্ট কোনো কিছু না, টগল হচ্ছে গিয়ে ডিসপ্লেতে যা যা দেখাবে তার ঠিক উল্টা কাজ করবে। এটি হচ্ছে মূলত টগল কেস। ওকে, তাহলে আসেন আমরা শুরুতে যেটা বলছিলাম যে আমরা আমাদের যে ম্যাডাম বা আমাদের যে স্যার উনি বলতেছিল যে সবগুলো নাকি ক্যাপিটাল লেটার লিখে নিয়ে আসতে হবে, নতুন করে আর লিখতে হবে না। আমি কি করলাম যে কন্ট্রোল যে সব সিলেক্ট করলাম, করার পর এই কেস চেঞ্জে গেলাম, গিয়ে জাস্ট আপার কেস করে দিলাম, ব্যাস শেষ। এখান থেকে তাহলে আমার সবগুলোই ক্যাপিটাল হয়ে গেল, তাহলে আমাকে কিন্তু নতুন করে আর টাইপ করতে হচ্ছে না। আচ্ছা, এবার আরেকটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে ধরেন আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি ধরেন যে ব্রাউন। হ্যাঁ, এখন ধরেন আমি ব্রাউন বানান জানি না, আমি লিখলাম কি BRAUN, এই লিখলাম ব্রাউন। ও এই ব্রাউন তো মনে হয় কিছু একটা। তাহলে আর কি ধরে দিতে পারি, ধরেন যে ব্রাউন না দিয়ে আমরা যদি ধরেন কি জাম্পস, এই যে ধরেন যে এইভাবে দিলাম GAMPS জাম্পস। এই যে এবার হয়েছে।
এই যে ধরেন আমি মুন্না, আমি জামস বানানটা আমি পারি না, হইতে পারে। তো যখনই আমি জামস বানানটা যখন ভুল করলাম, তখনই দেখেন এই যে নিচে কিন্তু একটা লাল দাগ দিয়ে দিছে। তার মানে হচ্ছে এই যে আমার এটা ভুল করছি, আমি এটা ভুল করছি। হ্যাঁ, এখন আমি কি করতে পারি, এটাকে সঠিক করবো। এখন আমি তো যদি সঠিক বানান যদি জানতাম, তাহলে কি আমি যে ইউ না দিয়ে কি এ দিতাম? আমি তো বানান জানি না বিধায় তো আমি এ লিখছি এখানে। এখন ধরেন আমি এটা পারি না, এখন কি করবো এখানে? তাহলে কিছুই করতে হবে না, শুধু রাইট ক্লিক করে আপনি এখানে দেখবেন যে অনেকগুলো অপশন দিচ্ছে। আমি আসলে কি লিখতে চাই, ওই যে জাম্পস, সঠিক বানানটা দেখাইতেছে এখানে, নাকি আমি জেমস লিখতে চাই, কি লিখতে চাই, এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে এখান থেকে। আমার কি দরকার, জাম্পস, জাম্পস দিলাম, এই জাম্পস হয়ে গেছে। ওকে, তার মানে বিষয়টা হচ্ছে আমরা পরীক্ষার খাতায় আমরা পরীক্ষা দিয়ে আসার পর যে কারণে সবচাইতে বেশি মাই খাইতে হয়েছে আর কি বাসায়, সেটা হচ্ছে রিভিশন না দেওয়ার কারণে। যে আমরা পরীক্ষা দিচ্ছি ঠিকই, কিন্তু বসন্নর ফোঁটা দিই নেই, ফুল স্টপ দিই নেই, আকারটা দিই নেই। এই যে এই ছোটবেলায় এই কাহিনীগুলো করতাম, যে পরীক্ষা দিয়ে কোন সময় বের হয়ে যাবো, তাই না? তো এই যে রিভিশনটা দিলেই কিন্তু এই ছোট ছোট ভুলগুলো ধরা পড়তো। তো আমরা বাসায় এসে মাই খাইতাম এই কারণেই, যে রিভিশন দেশ নাই কেন, এই জন্য তো এই ভুলটা হয়েছে। তো ঠিক একই রকম, এই যে আমরা যে এখন যে জাম্পস বানানটা যে লিখছি, যখন আমি জাম্পসের জায়গায় জেমস লিখে দিচ্ছি, তখন কিন্তু আমাকে নিচে দিয়ে কিন্তু একটা লাল দাগ দিয়ে দিছে। আমাদের তো মনে করেন তারা বেশি, আমরা এই ভুল টুল কোন জায়গায় কি আছে তখন দেখার টাইম নেই, আমরা যে কোনো কাজ শুধু সাবমিট করে দিই। তাহলে যখনই কোথাও একটা ভুল বা যখনই কোনো একটা দাগ পড়বে, এটা আমাদের রাইট ক্লিক করে দেখবো যে আসল কাহিনীটা কি, কাহিনী কি এখানে, সঠিক বানান কোনটা, অথবা অথবা একটু গুগল করতে পারি যে আসলে এই বিষয়টা কি। হ্যাঁ, বানানটা যেন ভাইয়া ভুল না হয়। হ্যাঁ, বানান যেন ভুল না হয়। যেমন আপনি যদি একটু খেয়াল করেন, যে আপনি ধরেন আপনি একটা পত্রিকা পড়তে বসছেন, ধরেন যে এরকম একটা পত্রিকা নিয়েছেন আপনি। তো পত্রিকার মধ্যে একদম ধরেন যে একদম প্রথমেই সব ঠিক আছে, শুধুমাত্র আপনার ওই হেডলাইনের একটা জায়গায় ভুল করছে শুধু। তো যখনই এই হেডলাইনের একটা জায়গায় যখন ভুল করছে, তখন পুরো পত্রিকাতে যত কিছু লিখছে না কেন, আপনার প্রথমেই কিন্তু আপনার মাথায় একটা আসছে, না এটা মনে হয় লেখার কোয়ালিটি মনে হয় ভালো না, এটার মধ্যে মানে বানান ভুল করছে। এই যে এই জিনিসটা কিন্তু হয়। তো এই জন্য মাথায় রাখতে হবে বানানটা যেন ভুল না হয়, এটা মারাত্মক একটা বিষয়। আপনি দেখবেন যে আপনারা এখানে কেউ খাতা দেখছেন কিনা, পরীক্ষার খাতা। হ্যাঁ, এখানে যদি কেউ যদি টিচার হয়, তাহলে ভালো বুঝবেন যে পরীক্ষার খাতার মধ্যে লাল কলমটা শুধুমাত্র ওই ভুলের মধ্যে গিয়ে আটকায়। এত এত কিছু লিখছে, যে এই ছেলেটা কত সুন্দর করে পরীক্ষা দিছে, কিন্তু ওই লাল কলম গিয়ে আটকে ওই ভুলটার মধ্যে। তাহলে এটা আমরা যদি টিচার হিসেবে যদি এটা যদি ভুল ধরতে পারি, তাহলে আমাদের লেখার মধ্যেও যদি কোথাও ভুল থাকে, এটাও কিন্তু ক্লায়েন্টের চোখের মধ্যে গিয়ে পড়ে। তো এই জন্য এই ভুলগুলো ভুলেও করা যাবে না। হ্যাঁ, আমরা বানান নাও না জানতে পারি, কিন্তু গুগল থেকে যেন আমরা এই বিষয়গুলো জন্য একটু জেনে নিই। তাহলে আমি যে জাম্পস লিখলাম, এটাকে আমি রাইট ক্লিক করে ঠিক করে ফেললাম। এই যে এতগুলো গল্প বললাম, কারণ কি, কারণ আছে একটা। এবার দেখেন কারণ কি। এই যে আমি জাম্পস লিখলাম, হ্যাঁ, তাহলে আমাকে ভুল ধরছে এখানে। আসলে আমি এবার একটু ক্যাপিটাল লেটারে লিখি, JAMPS, জাম্পস। দেখেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু ভুলটা ধরতেছে না। বুঝা গেছে, এখানে কিন্তু ভুলটা কিন্তু এখানে ধরতেছে না। তার মানে হচ্ছে আমরা যদি সেন্টেন্স কেসে যদি লিখতে থাকি, সেই ক্ষেত্রেই শুধুমাত্র আপনার এখানে ভুলগুলো ধরবে। আর আপনি যদি আপার কেসে যদি লিখতে থাকেন, সেই ক্ষেত্রে আপনার এখানে কখনো কোনো ভুল ধরবে না। তার মানে হচ্ছে যে আপনি কখনোই কোনো সময় যদি ক্যাপিটাল লেটারে যদি লিখতে হয়, আপনি কখনোই আপনি আপার কেস বা ক্যাপস লক অন করে দিয়ে আপনি কখনোই লিখবেন না। আপনি সবসময় নর্মালি লিখে যাবেন। এরপর কোথায় কোথায় ভুল আছে রাইট ক্লিক করে এটাকে আগে ঠিক করবেন। ঠিক করার পর এরপর আপনি এটাকে সিলেক্ট করার পর বা কন্ট্রোল A দিয়ে তারপর আপনি এটা আপার কেস করে দিবেন। বুঝা গেছে? আর না হয় কিন্তু আপনার যে ভুলগুলো আছে, এই ভুলগুলো কিন্তু আপনার কম্পিউটার কিন্তু এখানে ধরবে না। ক্লিয়ার? তাহলে আমরা আমরা এখান থেকে কি শিখলাম, যে আমরা যখন টাইপ করব নর্মালি আমরা টাইপ করব। যখন আমাকে এটা ক্যাপিটাল লেটার করতে হবে, জাস্ট আমি এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে আপার কেস করে দেব। হ্যাঁ, তাহলে আমার যদি কোথাও যদি কোনো ভুল থাকে, তাহলে ভুলটা এখানে ধরা পড়বে, অন্যথায় কিন্তু ভুলটা কিন্তু ধরা পড়বে না ভাইয়া। হ্যাঁ, ওকে, তাহলে আসি এবার আমরা একটু ভিন্ন কিছু জিনিস একটু দেখি। এই আমরা আজকে ফন্টের জায়গাটা একটু ক্লিয়ার করি একটু। দেখেন,
আমরা ছোটবেলায় যে আমরা বীজগণিতের কিছু কাজ করছি কিনা, যে a প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটার জন্য তো কত মাইর খাইতে হয়েছে। কারণ হচ্ছে যে এটা মুখস্থ করতে হয়েছে, কতবার জিজ্ঞাসা করছে এটা কেন হয়, বারবার বলতে না তুই এটা মুখস্থ কর। হ্যাঁ, কেন হয় বোঝার দরকার নেই, মুখস্থ করা লাগবে। এই যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র মুখস্থ করতে হইতো, এই সূত্রকে লিখবো যে আমরা একটু লিখি প্লাস এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এখন এটা তো স্কোয়ার হয়নি, তাই না? তাহলে স্কোয়ারটা কিভাবে লিখবো? স্কোয়ার হচ্ছে যে টুটাকে সিলেক্ট সিলেক্ট করলাম, করার পর এই যে দেখেন যে আমরা যেখানে ফন্টের সাইজ যেখান থেকে আমরা চেঞ্জ করি, এটার নিচেই দেখেন দুইটা x2 আছে। একটা x2 হচ্ছে নিচে আর একটা x2 হচ্ছে উপরে, খেয়াল করছেন কিনা? একটা হচ্ছে x এর নিচে আর একটা 2 হচ্ছে x এর উপর। তাহলে আমার এই যে a প্লাস বি হোল স্কোয়ার, এই অথবা হোল কিউব, যেটাই লিখি না কেন, এই পাওয়ার টু দা এক্স ওয়াই জেড যেটা করি, এটা উপরে থাকে না নিচে থাকে? উপরে থাকে। তাহলে এখানে দেখেন যে দুইটা x2, একটা হচ্ছে x2 উপরে, একটা হচ্ছে নিচে, তাহলে উপরেরটা আমরা দিয়ে দিলাম। এই যে এটা স্কোয়ার হয়ে গেল এখান থেকে। তাহলে আমি যদি এবার সূত্রটা লিখি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই যে এটা হচ্ছে গিয়ে সুপারস্ক্রিপ্ট, এটাও মূলত সুপারস্ক্রিপ্ট। আর এই হচ্ছে মূলত স্কোয়ারের কাজটা আমরা করে ফেললাম। তাহলে আমরা যদি এখন ধরেন যে, তাহলে সাবস্ক্রিপ্ট কোনটা? সাবস্ক্রিপ্ট হচ্ছে মানে নিচে যেটা স্কোয়ার, এটাকে সাবস্ক্রিপ্ট বলে বলে এটা কি, যেমন H2O, হ্যাঁ। তাহলে এই যে টু যেটা, এই টুটা কি উপর উঠবে না নিচে আসবে? নিচে আসবে। তাহলে এই যে আমরা এই যে যেই x2টা হচ্ছে নিচে, এটাকে আমরা ক্লিক করলাম, এই যে H2O হয়ে গেল। এটাকে আমি যদি উপরেরটা দিই তাহলে এটা স্কোয়ার হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে আমরা মূলত আমরা এই পাওয়ার গুলোকে আমরা এখানে ইউজ করতে পারি। তাও এখন এটার নাম কি মূলত, যেটা হচ্ছে উপরে x2 সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, যেটা হচ্ছে নিচে 2 সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এখন এটাও আমি কিভাবে মনে রাখতাম, কারণ আমার ব্রেন খুব বেশি একটা ভালো না, মনে থাকে না বিষয়গুলো। তো মনে রাখার উপায় হচ্ছে আমার, সেটা হচ্ছে আমি মনে করতাম যে সুপার হাই এগুলো হচ্ছে একটু উন্নত মানের, মানে ওইটা উপরে থাকে আর কি। তো এই জন্য এই যে সুপারস্ক্রিপ্ট, তার মানে এই যে উপরেরটা হচ্ছে সুপার, আর পরেরটা যেটা সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আমি এইভাবে মূলত এটাকে মনে রাখতাম আর কি, হ্যাঁ। তাহলে আপনারা চাইলে এইভাবে মনে রাখতে পারেন যে উপরেরটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, নিচেরটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। ওকে, আচ্ছা। তাহলে এটা শর্টকাট কি? এইটার শর্টকাট হচ্ছে দেখেন, আপনার কিবোর্ডের মধ্যে দেখেন একটা ব্যাক স্পেস আছে, এন্টার যে বাটনটা আছে, এন্টার বাটনের উপরে আরেকটা বড় একটা বাটন আছে যেটার নাম হচ্ছে ব্যাক স্পেস। এই ব্যাক স্পেসের বাম পাশে একটা বাটন আছে যেটার মধ্যে দুইটা চিহ্ন, একটা হচ্ছে ইকুয়াল আর একটা হচ্ছে গিয়ে প্লাস। পাইছেন কিনা? হ্যাঁ, একটা বাটনের মধ্যে দুইটা চিহ্ন আছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে ইকুয়াল। এই প্লাস দিয়ে হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর ইকুয়াল দিয়ে হচ্ছে সাবস্ক্রিপ্ট। প্লাস চিহ্নটা যেহেতু উপরে, এই জন্য এটা দিয়ে উপরের কাজটা করবে, প্লাস দিয়ে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর ইকুয়ালটা যেহেতু নিচে, তাহলে নিচেরটা দিয়ে করবে নিচের কাজ, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। ওকে, এখন আমরা জানি যে সাধারণত সাধারণত শর্টকাট যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল ব্যবহার করতে হয়। তাহলে কন্ট্রোল ব্যবহার করলাম, এই যে দেখেন এটাকে আমি যদি সুপারস্ক্রিপ্ট করি, কন্ট্রোল যদি ব্যবহার করি, তাহলে কন্ট্রোল দিয়ে আমি যদি ওই যে প্লাস ইকুয়াল যে বাটনটা, কন্ট্রোল প্রেস করে যদি আমি এই বাটনটা যদি প্রেস করি, তাহলে দেখেন কি হয়, এটা জিনিসটা নিচে চলে আসতেছে, সুপারস্ক্রিপ্ট হয়ে মানে সাবস্ক্রিপ্ট হচ্ছে এটা। আর যদি আমি এটাকে কন্ট্রোল দিয়ে যদি শিফট চাপ দিই, তারপর যদি দিই, তাহলে এটা সুপারস্ক্রিপ্টের কাজ করতেছে। এখন বলতে পারেন যে এটা কেন শিফট চাপ দিতে হইতেছে? আমরা জানি যে নর্মালি যদি লিখি সেটা হচ্ছে গিয়ে স্মল লেটার হয়। আর যেই বাটনগুলোতে আপনি একটু খেয়াল করেন যে 1 2 3 4 লেখা আছে, এই বাটনগুলোর মধ্যে দেখেন উপরে আরেকটা চিহ্ন আছে, তাই না? যেমন 7 এর উপরে এন্ড চিহ্ন আছে, 8 এর উপরে একটা স্টার মার্ক আছে, 9 0 উপরে কিন্তু দুইটা ব্রাকেট আছে, ঠিক না? তাহলে এই যে এই ইকুয়ালের উপরে হচ্ছে প্লাস চিহ্ন আছে। তো এই উপরের চিহ্নটাকে যদি ব্যবহার করতে হয়, তাহলে শিফট ব্যবহার করতে হয়। তাহলে শর্টকাটের জন্য হচ্ছে কন্ট্রোল, আর যেহেতু চিহ্নটা হচ্ছে উপরে, এই জন্য এটাকে জন্য হচ্ছে শিফট। এরপর হচ্ছে এই বাটনটা প্রেস করলে সেটা সুপারস্ক্রিপ্ট হিসেবে কাজ করে।
আর এটা ছাড়া যদি আমি শুধু কন্ট্রোল চাপ দিয়ে যদি আমি ইকুয়াল দিই তাহলে সেটা সাবস্ক্রিপ্ট হিসেবে কাজ করে। তাহলে এই গেল আমাদের মূলত সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। আমরা ইনসার্টে গিয়ে, এখন তো আমরা হোম ট্যাবের মধ্যে আছি, হোম ট্যাবের মধ্যে মূলত আমরা আরো কয়েকটা ক্লাস করবো, কারণ হোমটাই অনেক বড়। আমরা ইনসার্টে গিয়ে যখন যাবো, যে ইনসার্ট ট্যাবে যখন যাব, তখন গিয়ে আমরা স্ক্রিপ্টের আরো কিছু কাজ আমরা এখান থেকে করবো। তো আজকে এই দুইটা স্ক্রিপ্ট আমরা এখান থেকে শিখলাম আর কি। আর অন্যান্য বিষয়গুলো আমরা ইনসার্টে গিয়ে আমরা এই কাজগুলো এখান থেকে শিখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা আবার একটু লেখাতে একটু ফেরত যাই। আসেন আমরা একটু কন্ট্রোলে দিয়ে এটাকে আমরা একটু সেন্টেন্স কেস করে দিই সবগুলো। হ্যাঁ, আবার একটু লেখাতে ফেরত আসলাম, দেখেন। আচ্ছা দেখেন তো, আমরা যখন কোন একটা পরীক্ষায় খাতা নিয়ে প্রথমত কি করি? প্রথমত যেটা করি, স্কেল দিয়ে উপরে একটা মার্জিন করি, বাম পাশে একটা মার্জিন করি। কারণ কি? কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে লেখাটা যেন একটু সোজা করে যেন লিখতে পারি, এটা একটা কারণ হইতে পারে আমার কাছে মনে হয়, যে উপরের লাইনটা এবং বাম পাশের সাইডটা যেন সোজা হয় আর কি। কারণ হচ্ছে মার্জিন ছাড়া আমি যদি লিখি তাহলে লেখা বাঁকা হয়ে যাবে, তো আমি যদি মার্জিন দিয়ে লিখি তাহলে লেখা সোজা হয়। তো এটা সোজা করলাম, বাম পাশটা খুব সুন্দর দেখা যাইতেছে, কিন্তু ডান পাশের অবস্থা একটু দেখেন, যে ডান পাশটা কিন্তু মানে খুব বেশি একটা সুন্দর লাগতেছে না এটা। হ্যাঁ, তো এইভাবে যদি থাকে, যদি আমার বাম পাশ যদি সমান থাকে তাহলে বুঝতে হবে এটা লেফট অ্যালাইনমেন্ট আছে, মানে এটা আমার বাম পাশটা সমান। যদি আমার ডান পাশ যদি সমান থাকে তাহলে এটাকে বলা হবে রাইট অ্যালাইনমেন্ট, যেটা আমার ডান পাশটা সমান। হ্যাঁ, তাহলে এখন বলেন তো এটা কোন অ্যালাইনমেন্টে লেখা আছে? আমাকে একটু চ্যাট বক্সে একটু যদি লিখে দেন যে এটা কোন অ্যালাইনমেন্টে এখন লেখা আছে, লেখা, যে আমরা এখন যে লেখাটা দেখতে পাচ্ছি এটা কি লেফট অ্যালাইনমেন্ট নাকি রাইট অ্যালাইনমেন্ট? বুঝতে পারতেছেন তো নাকি? হ্যাঁ, লেফট অ্যালাইনমেন্ট না? আচ্ছা আচ্ছা। আচ্ছা সবাই, হ্যাঁ ওকে, সবাই লেফট। রাইটের পক্ষে কেউ নাই? রাইটের পক্ষে কেউ নাই? আচ্ছা, তাহলে আমরা তাহলে আমরা মোটামুটি বুঝতেছি, তাহলে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। তাহলে আপনি একটু খেয়াল করেন যে এই যে প্যারাগ্রাফ উপরে দেখছেন যে ছোট্ট করে প্যারাগ্রাফ লেখা, এই প্যারাগ্রাফ, এটার মধ্যে দেখেন অনেকগুলো অ্যালাইনমেন্ট আছে, মানে অনেকগুলো এরকম দাগ দেওয়া আছে, এগুলোকে অ্যালাইনমেন্ট বলা হয়। এই যে যেই অ্যালাইনমেন্টটা সিলেক্ট অবস্থায় আছে সেই অ্যালাইনমেন্টটাও দেখেন বাম পাশটা সমান আর ডান পাশটা হচ্ছে অসমান। ঠিক একই রকম লেখাগুলোও কিন্তু এরকমই হয়েছে, যে বাম পাশ সমান ডান পাশটা অসমান, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আর যদি আমি ডান পাশেরটা সমান করে দিই আর তাহলে বাম পাশেরটা এরকম এলোমেলো হচ্ছে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। এবং আপনি যদি আরো একটা বিষয় যদি একটু খেয়াল করেন, যে নর্মালি যদি দেখেন, আমরা যদি এই যে লেফট অ্যালাইনমেন্টটা দেওয়া আছে তাই না, তাহলে লেফট অ্যালাইনমেন্ট অবস্থায় আমি যা লিখবো সেটা কিন্তু বাম পাশ থেকে কিন্তু লেখা হচ্ছে। আর আমি যদি এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে দিই তাহলে আমি যা লিখবো সেটা হচ্ছে এখন ডান পাশ থেকে লেখা হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্টের বিষয়টা আমরা এখান থেকে একটু দেখলাম। আরেকটা হচ্ছে সিলেক্ট করলাম, আরেকটা হচ্ছে সেন্টার, যে লেখা ভাই আমি যাই করি না কেন লেখাটা মাঝখানে থাকবে, যে আমি যাই লিখবো দেখেন লেখাটা মাঝখান থেকে আসতেছে। এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, যে এটার কোনো পাশেই সমানের দরকার নাই, কিন্তু এটা মাঝখান থেকে লেখা হইতে হবে। আরেকটা হচ্ছে যে ভাই আমার এটা দুই পাশ সমান হইতে হবে, সেটা হচ্ছে জাস্টিফাই। আপনি যাই লিখবেন না কেন সেটা দুইটা পাশ একদম সমান থাকবে। আপনি দেখবেন আপনার বই, উপন্যাস, পত্রিকা যাই বলেন না কেন, যেমন এই যে আমার হাতে পত্রিকা, তো আপনি আপনার ধরে যদি পত্রিকা থাকে দেখবেন যে দুই পাশ সমান, যত কলামে থাকুক না কেন সব দুই পাশ সমান। এটা হচ্ছে কি মূলত জাস্টিফাই করে দেয়। ঠিক আছে, আপনার বই, উপন্যাস খুলে দেখবেন সবগুলো দুইটা পাশ সমান, এটা হচ্ছে জাস্টিফাই। তাহলে এখন এই চারটা অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে শিখলাম। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে জাস্টিফাই। ওকে, এখন তাহলে এই চারটার শর্টকাটটাও হয় আমরা আজকে এখান থেকে একটু শিখি। এক নম্বর সেটা হচ্ছে কন্ট্রোল, লেফট অ্যালাইনমেন্টের যেটা সেটা হচ্ছে কন্ট্রোল এল। লেফট অ্যালাইনমেন্টের জন্য হচ্ছে কন্ট্রোল এল। ওকে, আচ্ছা, কারণ লেফটের এল। তারপর হচ্ছে তারপর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল প্লাস হচ্ছে আর, রাইটের আর, রাইট অ্যালাইনমেন্ট। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, যে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে লেফট অ্যালাইনমেন্ট কন্ট্রোল এল দিলাম, এই যে লেফট অ্যালাইনমেন্টে চলে গেল। কন্ট্রোল আর দিলাম, রাইটে চলে আসলো। ওকে, আমি আবার কন্ট্রোল এল দিলাম, লেফটে চলে গেল। তাহলে আমরা এখান থেকে আমরা ক্লিক করে করতে পারি, অথবা আমি শর্টকাট দিয়েও আমরা এই কাজটা করতে পারি। এখন হচ্ছে কি সেন্টার, যে এটা সেন্টার করবো কি দিয়ে, যে সেন্টারটা যে হইলো এটা কি দিয়ে হইলো, এটা মূলত
সেন্টার হচ্ছে এই যে আমরা কি হবে কন্ট্রোল প্লাস, সাধারণত বলতে পারি সি হইতে পারে, কিন্তু আমরা জানি যে কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কি কপি, তাহলে তো তার মানে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে সেন্টার হবে না, তাহলে সেন্টারটা হবে কি দিয়ে? এই যে আমরা এটা এটা মনে রাখার উপায় কি, CENTER এই হচ্ছে সেন্টার, তাই তো, সেন্টার। তাহলে সি তে যদি সেন্টার না হয়, তাহলে সিটাকে যদি আমরা কেটে দিই, তাহলে এরপরে অক্ষরটা কি থাকে, ই থাকে। আসলে আমরা একটু ট্রাই করি ই দিয়ে হয় কিনা, যে আমি লেখাটাকে যদি সিলেক্ট করি তাহলে কন্ট্রোল ই দিলাম, এই যে সেন্টার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথম অক্ষর যেহেতু কাজ করেনি, তাহলে আমরা দ্বিতীয় অক্ষর দিয়ে ট্রাই করলাম, তাহলে এটা ইতেই এটা কাজ করলো, তাহলে সেন্টারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই। এরপর হচ্ছে জাস্টিফাই, CTRL কন্ট্রোল প্লাস জে, এই হচ্ছে গিয়ে জাস্টিফাই। ওকে, তাহলে আমি দেখি যে কন্ট্রোল জে যদি দিই, এই যে জাস্টিফাই কিন্তু হয়ে গেল। তাহলে কন্ট্রোল এল লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল আর রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ই সেন্টার, কন্ট্রোল জে জাস্টিফাই। ওকে, তো সেক্ষেত্রে তার মানে আপনি যদি কোনো আইসিটি বা এই রিলেটেড যদি কোনো এক্সাম দিতে যান, সেক্ষেত্রে যদি এমসিকিউ থাকে যে এরকম কোনো শর্টকাটের এমসিকিউ যদি থাকে, তাহলে দেখবেন যে এই এরকম কিছু শর্টকাট, এরকম কিছু এমসিকিউ থাকে যে সেন্টার অ্যালাইনমেন্টের শর্টকাট কোনটা। তা আমরা সাধারণত চিন্তা করি বোল্ডের জন্য যদি বি হয়, ইটালিকের জন্য যদি আই হয়, আন্ডারলাইনের জন্য যদি ইউ হয়, লেফটের জন্য এল, রাইটের জন্য আর, তাহলে সেন্টারের জন্য সি। একদম মনে করেন যে 100-র মধ্যে 100%ই একদম ভুল করে গেছি এখানে। তাহলে এইটা হচ্ছে কন্ট্রোল ই, খেয়াল থাকবে তো, কন্ট্রোল ই। আচ্ছা, তাহলে আমরা 4টা অ্যালাইনমেন্ট শিখলাম। আমরা যেদিন টেবিলের কাজ শিখবো সেদিন আমরা আরো 3টা অ্যালাইনমেন্টের কাজ শিখবো। হ্যাঁ, টেবিলের মধ্যে এই 4টা অ্যালাইনমেন্ট কাজ তো করবেই, আরো 3টা অ্যালাইনমেন্ট ওই টেবিলের মধ্যে আছে, সেই টেবিলের ভিতরে গিয়ে আমরা আরো 3টা অ্যালাইনমেন্ট দেখবো। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সাধারণত এখানে 4টা অ্যালাইনমেন্ট, কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আরো 3টা অ্যালাইনমেন্ট আছে, যেটা টেবিল থেকে কাজ করতে হয়, সেটা আমরা ওই যখন টেবিলে কিন্তু কাজ দেখাবো তখন আমরা দেখবো ইনশাল্লাহ। এখন আসেন আমরা আরো কিছু বিষয় এবার একটু দেখি। সেটা হচ্ছে যে আমি কিছু নাম লিখি, যেমন এখানে আমি লিখলাম ডেনমার্ক, কয়েকটা দেশের নাম লিখবো, হ্যাঁ, ডেনমার্ক। তারপর লিখলাম যে ধরেন যে ফিনল্যান্ড, এরপর লিখলাম যে বাংলাদেশ, এরপর ধরেন লিখলাম যে নিউজিল্যান্ড। এই সমস্ত দেশের সাথে বাংলাদেশের নামটা দেখে ভালোই লাগতেছে। তারপর হচ্ছে ধরেন যে লিখলাম যে আমরা এখান থেকে কি আর কি লেখা যায়, অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়া, যে দেখেন এই যে অস্ট্রেলিয়া আমি বানান ভুল করছি। হ্যাঁ, তাহলে এখানে ধরেন যে আমরা যে এখানে ওই ইউ দিতে হবে, আমি ভুলে গেছি, ধরেন আমি জানি না এটা, তাহলে কি করবো, এখানে রাইট ক্লিক করব, এই যে দেখেন ইউ দেওয়া আছে, হ্যাঁ, ক্লিক করলো, যে অস্ট্রেলিয়া হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ধরেন আমি এখানে লিখলাম যে পাকিস্তান, এরপর লিখলাম যে ইন্ডিয়া, এই আর কি। তো এখন এই যে দেশগুলোর নাম যে লিখলাম, লেখার পর আমরা অনেক সময় ওই যে বিভিন্ন আহ, করতাম কিনা, যে টেন্স কয় প্রকার, টেন্স হচ্ছে 3 প্রকার, যথা এই টেন্স, এই টেন্স, এই টেন্স। তখন আমরা কি করতাম, 1 2 3 সিরিয়াল দিয়ে দিতাম, বা এরকম কিছু স্টার মার্ক বা কিছু সাইন দিতাম না, আইকন ইউজ করতাম। তো এই আইকন গুলো বা এই সিরিয়াল নাম্বারটা কিভাবে ব্যবহার করতে সেটা আমরা একটু দেখে দেখেন। এই যে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন ওই যে ওই যে অ্যালাইনমেন্ট গুলো যে দেখলাম, এটার উপরে দেখেন আইকন আছে, এটাকে বলা হয় বুলেট। আমি এখানে গিয়ে কি করলাম, যে বুলেটে ক্লিক করলাম, এই যে বুলেট চলে আসলো। এগুলোকে এই আইকনের মানে আইকন অথবা বুলেট বলে আর কি। তো এখানে এটাকে বলা হচ্ছে বুলেট, তাহলে আমি এখানে ক্লিক করলাম একবার, আইকন চলে আসলো, আবার ক্লিক করলাম, আইকন চলে গেল, মানে বুলেট গুলো চলে গেল। এখন ক্লিক করলে শুধু এক রকমের বুলেটই আসে, আমি এখানে এই রকমের বুলেট আমি চাই না। তাহলে আমি কি করবো, এটা পাশে যে একটু অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করি, এখানে দেখেন বিভিন্ন রকমের বুলেট এখানে শো করতেছে, ঠিক আছে। তো আপনার পিসিতে মেবি এরকম বুলেট শো করবে না এখন, আপনার পিসিতে হয়তো বা 4 5 রকমের বুলেট হয়তো বা দেখাবে, এই এই যে এই বুলেট গুলো হয়তো বা আপনাকে এখানে শো করবে না এখন। তাহলে আমি এই বুলেট গুলো কোথায় পাইলাম সেটাও আমি এখন দেখাবো। যে আমি ধরেন যে আমার এখান থেকে কোনো বুলেটে আমার এখান থেকে পছন্দ হইতেছে না, তাহলে আমি কি করব, তাহলে আমাকে যেটা করতে হবে, ডিফাইন নিউ বুলেট। নিউ বুলেটে যাওয়ার পর এখান থেকে দেখেন সিম্বল, সিম্বলে যাওয়ার পর এখানে অনেক রকমের বুলেট আছে, এই যে আপনাদের পছন্দের
তাস খেলার বুলেট চলে আসছে এখানে। হ্যাঁ, আপনারা যারা কার্ড খেলতে পছন্দ করেন, আপনারা এইখান থেকে এই বুলেট গুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। অথবা ধরেন যে না ভাই আমি একটু অফিসিয়াল বুলেট ইউজ করবো, তাহলে কি করতে পারি, এখান থেকে নিচে কিছু বুলেট আছে সেটা ইউজ করতে পারেন। এখানেও পছন্দ হইতেছে না, তাহলে আমি আপনাকে আরো কিছু অপশন দিই, যে এখানে দেখেন সিম্বলের জায়গায় অনেকগুলো অপশন আছে এখানে। আপনি এখান থেকে একটু খুঁজে খুঁজে বের করুন যে কোথায় গেলে সুন্দর সুন্দর বুলেট পাওয়া যায়। একটা একটা করে আপনাকে খুঁজে দেখতে হবে। আমি আপনাকে কয়েকটা অপশন দিই। একটা হচ্ছে উইংডিংস। হ্যাঁ, উইংডিংস, হ্যাঁ আপনি এটা নোট করে রাখতে পারেন যে উইংডিংস। তারপর হচ্ছে যে উইংডিংস 2, উইংডিংস 3। এইগুলোর মধ্যে আপনি মোটামুটি একটু সুন্দর কিছু আনকমন কিছু বুলেট আপনি এখান থেকে পাবেন। তাহলে আমি এখানে উইংডিংস এ যদি ক্লিক করি, তাহলে দেখেন যে উইংডিংস এর মধ্যে কিছু ভিন্ন রকমের কিছু বুলেট আপনি এখান থেকে পাবেন। আমি ধরেন যে আমি এই বুলেটটা নিলাম, নিয়ে ওকে, এইখানে ওকে, এই যে দেখেন এই বুলেটটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তাহলে এইভাবেও আমরা কিন্তু বিভিন্ন রকমের বুলেট আপনি আমি এখান থেকে ব্যবহার করতে পারি। এখন আসেন, আমি যদি নাম্বার ব্যবহার করতে চাই, তাহলে আমি বুলেটটা তুলে দিলাম, আমি নাম্বারে গেলাম, নাম্বারে গিয়ে দেখতেছি এখানে কোন ধরনের নাম্বার, 1 2 3 ডট, আর একটা হচ্ছে 1 2 3 দিয়ে ব্র্যাকেট, একটা হচ্ছে রোমান সংখ্যা, একটা হচ্ছে এবিসি ক্যাপিটাল, একটা হচ্ছে এবিসি স্মল। মানে বিভিন্ন রকমের অপশন কিন্তু এখানে আছে। এখন আপনি কি চান? আমি চাই 1 2 3 এভাবে দিতে। এখন এটা সুবিধা কি, সিরিয়াল নাম্বার সুবিধা কি, এই যে দেখেন ইন্ডিয়া লিখলাম, এখন ধরুন আমি এখান থেকে শ্রীলঙ্কা লিখবো, আমি জাস্ট এন্টার দিলাম, এই যে 8 নাম্বার চলে আসছে। আমাকে কিন্তু নতুন করে কিন্তু আর নাম্বারিংটা করতে হচ্ছে না। আমি এখানে জাস্ট লিখলাম যে শ্রীলঙ্কা, আবার এন্টার দিলাম, 9 চলে আসছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম যে নেপাল। তো এইভাবে এটা হচ্ছে নাম্বারিং এর একটা সুবিধা। হঠাৎ করে মনে হইলো যে বাংলাদেশের পরে তো আরেকটা নাম ভুলে গেছি, বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মাঝখানে আরেকটা নাম বসবে, সেটার নাম হচ্ছে আর্জেন্টিনা। এখন সেই আর্জেন্টিনায় বসাবো কিভাবে? তাহলে এই বাংলাদেশের পরে জাস্ট আমি একটা এন্টার দিলাম, দেখেন 4 নাম্বার খালি হয়ে গেল, নিচের গুলো সিরিয়ালে চলে গেছে। এখন আপনি এখানে আর্জেন্টিনা বসান অথবা ব্রাজিল বসান, যেটাই বসান এখানে বসাইতে হবে না এখন। তার মানে এইভাবে কিন্তু আমরা নাম্বারিং করতে পারি, অটোমেটিক্যালি নিচের নাম্বারগুলো সর্ট করে ফেলবে এটা, হ্যাঁ সিরিয়ালটা হয়ে যাবে এটা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে আমি আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ লিখলাম, বাংলাদেশের মাঝখানে আমি কিছু বাংলাদেশের যে ডিভিশন গুলো আছে, ডিভিশনের নামগুলো লিখতে চাই সুন্দর করে। হ্যাঁ, তো লিখে আসেন, আমি এগুলো সব উঠাই দিই আগে। হ্যাঁ, আগে লিখে নিই। যাই হোক, বাংলাদেশের পরে আমি এখানে লিখলাম যে ধরেন যে ঢাকা, লিখলাম যে রাজশাহী, এরপর লিখলাম যে কুমিল্লা। হ্যাঁ, রাজশাহী বানানটা যদিও ভুল ধরতেছে, এর মানে হচ্ছে গিয়ে এই এই যে এখানে যে রাজশাহী রাজধানী যেটা দেখাইতেছে এটা কিন্তু, আবার আপনি মনে করেন না যে আপনি রাজশাহী মনে হয় ভুল, রাইট ক্লিক করে এখানে রাজধানী দিয়ে দিই। এই রাজধানী কিন্তু না, এটা মানে হচ্ছে গিয়ে রাজশাহীটা এই কম্পিউটার ডিকশনারিতে নাই, এই জন্য ভুল ধরছে। যেমন আপনি যদি আপনার নাম লেখেন, আপনার নামও কিন্তু এখানে ভুল ধরবে, এই জন্য কি আপনার নাম ভুল? তো এটা একটু বুঝতে হবে যে নাম কিন্তু ভুল না, এখানে হচ্ছে গিয়ে, এখানে হচ্ছে মূলত কম্পিউটার আর মানুষের মধ্যে পার্থক্য এখানে। হ্যাঁ, এইটাই হচ্ছে মূলত কম্পিউটার আর মানুষের মধ্যে পার্থক্যের জায়গাটাই, যে কম্পিউটার হচ্ছে নির্দিষ্ট, আপনি যেই কয়টা ওয়ার্ড আপনি দিয়ে দিবেন এটার ভিতরেই হচ্ছে তার খেলা দেখাবে। যেখানে রাজশাহী বলতে কম্পিউটারের ভিতরে কি বলতে কিছু নাই, এই জন্য সেটা ভুল করতেছে। কুমিল্লা যদি আগে ও দিয়ে লেখা হইতো, এখন তো ইউ দিয়ে লেখে। এরপর দেখেন এটা কিন্তু ভুল দেখাচ্ছে এখানে। হ্যাঁ, যে কামিল্লা কুমিল্লা, যে এই যে COMILLA এটা দিয়ে দেখাচ্ছে এটা সঠিক। কিন্তু এখন বর্তমান সময়ে যদি আপনি CO দিয়ে লেখেন তাহলে ভুল, এটা CU দিয়েই হবে। এরকম বিষয়টা, তাহলে এই নামের ক্ষেত্রে কিন্তু আবার একটু খেয়াল করতে হবে এখানে বিষয়টা। তাহলে আমি এখানে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, আমি এখানে ধরেন আরো কয়েকটা লিখলাম, যে আর কি লিখলাম, ধরেন সিলেট লিখলাম। এরপর আসেন, আমি এখন আমরা এখান থেকে বুলেট ইউজ করবো, দেখেন এখান থেকে আমি বুলেট দিই, এইখানে আমি গিয়ে এখানে এই বুলেটটা আমি ধরেন এখানে ইউজ করলাম এখানে। আচ্ছা, এইভাবে দেওয়াতে কি মনে হইতেছে যে ডেনমার্ক একটা দেশ, ফিনল্যান্ড একটা দেশ, বাংলাদেশও একটা দেশ, ঢাকা একটা দেশ, রাজশাহী একটা দেশ, কুমিল্লা দেশ, সিলেটও একটা দেশ, নিউজিল্যান্ডও একটা দেশ, বিষয়টা এরকম মনে হচ্ছে না? তাহলে এখন এটা তো আসলে দেশ না, এগুলো তো হচ্ছে গিয়ে বাংলাদেশের কয়েকটা ডিভিশন এখানে। তাহলে কি করতে পারি, এখানে জাস্ট এখানে একটা ট্যাব দিব। তাহলে ট্যাব দিলে কি হলো, যে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরে হচ্ছে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, সিলেট। আবার যদি ধরেন যে ঢাকার মধ্যে যদি কয়েকটা এলাকার নাম যদি লিখে, যে ধরেন যে আমি এখানে লিখলাম যে বিখ্যাত যাত্রাবাড়ি, তো এই যে বিখ্যাত যাত্রাবাড়ির নাম লিখলাম, তারপর হচ্ছে ধরেন আমি এখানে লিখলাম গিয়ে আমাদের মেরুল বাড্ডা।
তো এখন এখন মনে হচ্ছে কি ঢাকা একটা ডিভিশন, যাত্রাবাড়ি একটা ডিভিশন, মেরুলবাড্ডা একটা ডিভিশন। আসলে কি এগুলো তো ডিভিশন না, এগুলো হচ্ছে এক একটা এরিয়া। তাহলে এটাকে আমি আবার কি করলাম, আবার একটা ট্যাব দিয়ে দিলাম। ট্যাব কোনটা? এই যে আপনার কিবোর্ডের একদম বাম পাশে দেখেন ক্যাপস লকের উপর একটা ট্যাব ট্যাব লেখা আছে। এটাই মূলত হচ্ছে এইটার কাজ আর কি। হ্যাঁ, ট্যাবের কাজ কি? ট্যাবের কাজ হচ্ছে একটা যেটা আপনি সিলেক্ট করবেন ওই জায়গা থেকে নির্দিষ্ট একটা পরিমাণ জায়গা দূরত্বে লেখাটা চলে যাবে। তো সাধারণত দেখেন ট্যাবের মধ্যে আপনার যে যদি কিবোর্ড হয়, ম্যাক্সিমাম কিবোর্ডের মধ্যে ট্যাবের মধ্যে দুইটা চিহ্ন দেওয়া থাকে, একটা হচ্ছে ডান পাশের তীর চিহ্ন, একটা হচ্ছে বাম পাশের তীর চিহ্ন। যদিও অনেক কিবোর্ডের মধ্যে এই চিহ্নটা থাকে না, শুধুমাত্র ট্যাব লেখাটাই থাকে। তো সাধারণত আমরা যখন ট্যাব দিই তখন লেখাটা ডান দিকে যাইতে থাকে। কেন ডান দিকে যাইতে থাকে? কারণ ওই যে আপনার কিবোর্ডের মধ্যে নিচের যে চিহ্নটা আছে ট্যাবের মধ্যে, সেটা হচ্ছে ডান ডান দিকে। খেয়াল করছেন কিনা যে আপনার ট্যাবের মধ্যে যে চিহ্ন দুইটা, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাম দিকে। ডান দিকের চিহ্নটা হচ্ছে নিচে দেওয়া। তো এই জন্য আমরা তো জানি যে চিহ্নগুলো হচ্ছে যখন আমি নর্মালি বাটনটা প্রেস করি তখন নিচের চিহ্নটা কাজ করে। আর যখন আমি উপরের চিহ্ন ব্যবহার করতে যাই তখন কি করতে হবে? শিফট বাটন প্রেস করতে হবে। তার মানে হচ্ছে আমি যদি লেখাটাকে ডানে নিতে চাই তাহলে ট্যাব, আর যদি বাম পাশে যদি এখন নিতে চাই তাহলে শিফট ট্যাব। তাহলে এটা বামে চলে গেল। ওকে, এই যে এখানে এইটার এখানে কাজ আছে, এখানে এই যে ইনক্রিজ ইনডেন্ট আর একটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। এইটা হচ্ছে ট্যাবের কাজ, আর এটা ডিক্রিজ ইনডেন্ট হচ্ছে আপনার শিফট ট্যাবের কাজ। ওকে, তাহলে আমরা এখান থেকে মূলত ট্যাব, শিফট ট্যাব এই বিষয়গুলো দেখলাম, এবং এই যে বুলেট নাম্বারিং এর যে যথাযথ যে একটা ব্যবহার, সেই ব্যবহারটা আমরা এখান থেকে মূলত দেখে নিলাম। হ্যাঁ, তাহলে আসেন আমরা যদি আবার যদি ধরুন আবার একসাথে যদি সব করে ফেলতে চাই, তাহলে আমি এটাকে শিফট ট্যাব দিয়ে এই লাইনে নিয়ে আসলাম, আবার এটাকে সিরিয়াল করে সিলেক্ট করলাম, আবার এখানে যেহেতু বাম পাশে নিব তার আমরা শিফট ট্যাব দিলাম, বামে চলে আসলো। দেখেন আবার সবগুলো অ্যালাইনমেন্ট সমান হয়ে গেল এবং সবগুলোর আইকন বা বুলেট গুলো আবার সেম হয়ে গেছে এখানে। ঠিক আছে, আবার ট্যাব দিলে আবার এটা আলাদা হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, সরি এখান এইগুলো হচ্ছে বুলেট এবং নাম্বারিং এর মূলত কাজ এখানে। ওকে, তাহলে মূলত আমরা এখান থেকে নাম্বারিং দেখলাম, বুলেট দেখলাম, তারপর আমরা ইনডেন্ট দেখলাম, মানে ট্যাব এবং শিফট ট্যাবের বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম। এটার মধ্যে আমরা আরেকটা কাজ একটু এবার একটু দেখি। দেখেন যে আমরা এখন একটু কষ্ট করে এই যে এখান থেকে আমরা এই বুলেটগুলো একটু তুলে দিই। হ্যাঁ, বুলেটগুলো একটু তুলে দিলাম। হ্যাঁ, এখন আমি আপনাকে যদি বলি যে ভাই এখানে যে আপনি ডেনমার্ক, ফিনল্যান্ড, বাংলাদেশ যাই লিখছেন না কেন এখানে সবগুলোকে ডিকশনারি ওয়াইজ আপনাকে সাজাইতে হবে। ডিকশনারি ওয়াইজ কি হবে, যে আগে হচ্ছে এ, তারপর হচ্ছে বি সিরিয়াল, তারপর হচ্ছে সি সিরিয়াল, এইভাবে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, এবার বলেন যে তাহলে সবার আগে কোন কান্ট্রির নামটা আসবে, একটু আমাকে চ্যাট বক্সে একটু লিখে দেন। যে এখানে ডেনমার্ক, ফিনল্যান্ড, বাংলাদেশ, ঢাকা, যাত্রাবাড়ি যা যে নামগুলো লিখছি, আমি যদি এ সিরিয়ালের নামগুলো যদি আগে লিখতে চাই তাহলে কোন দেশের নাম আগে আসবে? অস্ট্রেলিয়া। হ্যাঁ, দুই নাম্বার, দুই নাম্বার কার্ডটা আসবে, দুই নাম্বারে আসবে গিয়ে যেহেতু এ সিরিয়ালে আর নাই তাহলে হচ্ছে এটা বি তে আসবে, তার মানে হচ্ছে বাংলাদেশ। তিন নাম্বারে কোনটা আসবে? তিন নাম্বার সি আসবে, কুমিল্লা আসবে, তাই না বিষয়টা? এখন এইখানে তো ধরেন 8-10টা নাম, তো এই জন্য আমরা সহজে বের করে ফেলতেছি। এখন এখানে যদি এই যে 114টা দেশের নাম যদি দেওয়া থাকতো তাহলে তো মনে করেন যে ঠেলাটা কিন্তু বেড়ে যেত, যে এখানে এই যে এখান থেকে কেমনে বের কর, কিভাবে বের করবো? যখন আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া সব একখানে থাকতো তখনই কিন্তু সমস্যাটা তৈরি হতো। এক ক্লিকে আমরা এই কাজটা আমরা করতে পারি। কিভাবে করবো দেখেন, আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওই যে দেখেন উপরে A to Z একটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে সর্ট। আমরা এটাকে সর্টিং করতে পারি। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি একটু খেয়াল করেন এখানে সর্ট বাই প্যারাগ্রাফ। তো এখানে প্যারাগ্রাফ মানে এটা এটা কিন্তু আমি লিখি নাই, এটা কিন্তু ডিফল্ট আকারে এখানে আছে। টাইপ একটু যদি খেয়াল করেন, টাইপের মধ্যে আবার দেওয়া আছে টেক্সট, নাম্বার, ডেট। এইটা কিন্তু অটোমেটিক এখানে টেক্সট চলে আসছে, কারণ লেখাটাকে সাধারণত টেক্সট বলে। আমি যদি এখানে নাম্বার লিখতাম তাহলে এখানে নাম্বার আসতো, যদি ডেট লিখতাম তাহলে ডেট আসতো। হ্যাঁ, তাহলে আমি যেহেতু এখানে টাইপ করছি এখানে অক্ষর এখানে, তার মানে এখানে এটা হচ্ছে টেক্সট। এখানে দেখেন যে সর্ট বাই অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। তার মানে সর্টিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং হচ্ছে এ থেকে জেড পর্যন্ত সাজাবে,
আর ডিসেন্ডিং হচ্ছে জেড থেকে এ পর্যন্ত উল্টা করে সাজাবে। তাহলে আমি যদি অ্যাসেন্ডিং দিয়ে যদি ওকে করে দেই, দেখেন 1 নম্বরে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কুমিল্লা, ডেনমার্ক, ঢাকা, ফিনল্যান্ড, এই যে সিরিয়াল হয়ে গেছে এখানে। আর যদি আমি এ টু জেড এখানে গিয়ে যদি আমি ডিসেন্ডিং করে দেই, ওকে করে দিলাম, তাহলে দেখেন জেড থেকে শুরু হয়েছে। এখন জেড দিয়ে যেহেতু জিম্বাবুয়ে যেহেতু এখানে লিখি নাই, তাহলে উল্টা থেকে শুরু করলে সবার আগে সিলেট এস চলে আসছে আর কি। সিলেট, শ্রীলঙ্কা, সবার শেষে অস্ট্রেলিয়া চলে গেছে। এটা হচ্ছে মূলত অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর বিষয়। আর যদি ধরেন আমি যদি এখানে নাম্বারিং করতাম, ধরেন যে আমি এখান থেকে নাম্বারিং করি, যে আমি এখানে কয়েকটা নাম্বার এখানে লিখি, হ্যাঁ, আমি কয়েকটা নাম্বার এখান থেকে একটু লিখি। এবার ধরেন এই নাম্বারগুলোর মধ্যে আমি সর্টিং করবো, তাহলে আমি এখানে কোথায় যাবো, হোম ট্যাব থেকে সর্টিং এ যাবো, ওইখান থেকে অ্যাসেন্ডিং দিলাম। এইখানে দেখেন এখন কি টেক্সট লেখা নেই, খেয়াল করছেন কিনা, এখন কিন্তু এটা অটোমেটিক্যালি নাম্বার চলে আসছে। তাহলে এখানে অ্যাসেন্ডিং দিয়ে ওকে করে দিলাম, দেখেন ছোট সংখ্যাটা উপরে চলে গেছে, বড় সংখ্যাটা সবার নিচে চলে আসছে। আমি যদি আবার এটাকে যদি ডিসেন্ডিং করে দিই, এবার ওকে দিই, তাহলে বড় সংখ্যাটা উপরে চলে গেছে, ছোট সংখ্যাটা নিচে চলে আসছে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর কাজ। ডেটের ক্ষেত্রে আগের ডেট মানে 1 তারিখ আগে থাকবে, 30 তারিখ শেষে থাকবে। আর ডিসেন্ডিং এর ক্ষেত্রে 30 তারিখ আগে থাকবে, 1 তারিখ শেষে আসবে। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে মোটামুটি এই জায়গাটাও আমরা এখন একটু শেষ করলাম। এখন মজার আরেকটা বিষয় একটু এখানে দেখি, আসেন আমরা এই যে এখানে ওই কুকুর বিড়াল নিয়ে কিছু লিখছিলাম, এই জায়গাটা এখানে একটু আবার একটু কুকুর বিড়ালেরা কি করতেছে একটু দেখে আসি। আর দেখেন বিষয়টা, এখানে আমরা বিভিন্ন জায়গায় ডগ লিখছি, অনেক কিছু লিখছি, তাই না? এখন হঠাৎ করে মনে হলো, আচ্ছা এখানে যে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, এই আমার এই মিস্টার ডগ কত জায়গায় আছে, এই ডগ লেখাটা কত জায়গায় আছে, এটা আমার একটু খুঁজে বের করার দরকার। তাহলে কি করব, এই যে দেখেন উপরে ডান পাশে ফাইন্ড নামক একটা অপশন আছে, ফাইন্ড। তাহলে এই ফাইন্ডে ক্লিক করব, এখানে একটা নেভিগেশন বার আসলো, আমরা এখান থেকে যাই লেখা আসুক না কেন আমি এটাকে কেটে দিলাম এখানে, হ্যাঁ। এখন আমি আসলে মূলত কি চাই, আমি চাই কি, আমি চাই এখানে আমার এখানে যা লেখা আছে, আমার এখানে যাই লেখা আছে না কেন, আমি যেন এখানে ডগটা খুঁজতেছি, যে কত জায়গায় আমি ডগ লিখছি এটাকে আমি খুঁজে বের করতেছি। আমি এখানে ডগ লিখলাম, দেখেন এই যে এখানে 30 রেজাল্ট, এই যে দেখতে পাচ্ছেন যে বাম পাশে কিন্তু 30 রেজাল্ট শো করতেছে এখানে, যে আমার কার্সরটা যেখানে, তার মানে হচ্ছে ডগ লেখা মাত্রই এখানে আমাকে রেজাল্ট দিয়ে দিছে যে আমি 30 জায়গায় ডগ লিখছি। তাহলে এটা হচ্ছে ফাইন্ডের কাজ। আমি যদি ধরেন যে আমি এখানে ডগ বাদ দিয়ে যদি আমি ফক্স, আমি কত জায়গায় ফক্স লিখছি এটা খুঁজে বের করো, এই যে দেখেন 30 জায়গায় আমি ফক্স লিখছি এখানে। আমি ধরেন যে এখানে কত জায়গায় এখানে কি বলে কে লিখছি, জাস্ট এতটুকু, এই 34টা কে আছে আমার এই পুরো পেজের মধ্যে। এইভাবেও কিন্তু এটাকে খুঁজে বের করা যায়। আমি যদি লিখি যে এখানে ব্রাউন ফক্স, যে ব্রাউন ফক্স, এই ব্রাউন ফক্স কত জায়গায় আছে, যে 30 জায়গায় ব্রাউন ফক্স আছে, এবং যত জায়গায় ব্রাউন ফক্স তত জায়গায় কিন্তু এটা কালার হয়ে গেছে, খেয়াল করছেন কিনা, সম্পূর্ণ জায়গায় কিন্তু এটা কালার হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে মূলত ফাইন্ডের কাজ। এই ফাইন্ডের শর্টকাট কি, ফাইন্ডের শর্টকাট হচ্ছে যে আমি এখানে এটা শর্টকাটটা লিখি, কন্ট্রোল+F, কন্ট্রোল+F দিলে এই যে ফাইন্ডের এই নেভিগেশন বারটা এখানে চলে আসে। এখানে আপনি যা লিখে দিবেন সেটাই খুঁজে বের করবে। আমি এখানে জাম্পস লিখে দিলাম, জাম্পস এটা খুঁজে বের করে ফেলছে। ঠিক আছে, তবে বানান ভুল করলে কিন্তু আবার হবে না এখানে। হ্যাঁ, যেমন আমি ওভার লিখছি ER, আমি এখানে যদি লিখছি OVAR, এখন কিন্তু আর খুঁজে বের করতে পারতেছে না, এই যে এখানে দেখেন নো ম্যাচ দেখাইতেছে। তার মানে আপনি যদি এখানে বানান ভুল করেন তাহলে কিন্তু আর এখানে কিন্তু আর দেখাবে না। এখানে আমি যা যা লিখছি যেভাবে লিখছি এইভাবেই কিন্তু এখানে যদি সার্চ করি তাহলেই মূলত এটা এখানে শো করবে, হ্যাঁ। আচ্ছা, এবার মজার একটা বিষয় হচ্ছে যে আমি চাচ্ছি যে যে এখানে দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি ডগ, এই ডগের জায়গায় আমি এটাকে ক্যাট বসাইতে চাই, এটা লেজি ক্যাট হবে এখন। এখন আমি যদি একটা একটা করে যদি লেজি ক্যাট করতে চাই, তাহলে অনেক সময় সাপেক্ষ বিষয়, এবং এখানে দু একটা মিসিংও হইতে পারে, তাই না? তাহলে আমি এটাকে কত সহজে কত কম সময়ের মধ্যে করতে পারি, তাহলে এটার অপশন হচ্ছে রিপ্লেস। আমরা যেখান থেকে ফাইন্ড নিয়েছিলাম এটার নিচেই দেখেন রিপ্লেস একটা অপশন আছে, তাহলে আমরা রিপ্লেসে গেলাম। এই যে রিপ্লেসে যখন আমরা এখানে যখন গেলাম, এই রিপ্লেসের মধ্যে দেখেন
দুইটা অপশন, একটা হচ্ছে ফাইন্ড হোয়াট আর একটা হচ্ছে রিপ্লেস উইথ। তাহলে ফাইন্ড হোয়াট, আমি এখানে কি খুঁজতেছি এখানে? আমি তো ভাই এখানে মিস্টার ডগ কে খুঁজতেছি, তাহলে আমি এখানে ফাইন্ড হোয়াট এর জায়গায় আমি ডগ লিখে দিব। ডগ, এই ডগটাকে আমি কি দিয়ে রিপ্লেস করতে চাই? আমি এটাকে ক্যাট দিয়ে রিপ্লেস করতে চাই। তাহলে ফাইন্ড হোয়াট এর জায়গায় যেটা আমি খুঁজতেছি সেটা লিখবো, আর এই লেখাটাকে আমি যেই লেখা দিয়ে পরিবর্তন করতে চাই সেই লেখাটা আমি এখানে রিপ্লেস উইথ এর মধ্যে লিখে দিব। এখন দেখেন এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ক্যান্সেল, ক্যান্সেল দিলেও তো ক্যান্সেলই। একটা হচ্ছে ফাইন্ড নেক্সট, যে এখন সেটাকে খুঁজে বের করবে এখন। 3 নম্বর হচ্ছে এখানে রিপ্লেস অল, সবগুলো যে কয়টা এখানে রিপ্লেস হওয়ার কথা সবগুলো একসাথে রিপ্লেস করে দিবে। আর একটা হচ্ছে রিপ্লেস, যে সবগুলো রিপ্লেস করবে না, একটা একটা করে সে রিপ্লেস করবে। তো আসলে আমরা একটা একটা করে একটু দেখি। আমরা এখানে যে কি করলাম, যে আমরা এখানে রিপ্লেসে ক্লিক করলাম। যখন এই রিপ্লেসে ক্লিক করলাম, দেখেন ওই যে উপরের যে ক্যাট ডগ ছিল, উপরের ডগ কিন্তু এখন ক্যাট হয়ে গেছে। তারপরে এখন আরেকটা ডগ কিন্তু এখন সে সিলেক্ট করছে এখানে, যে এখন সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমি কি এই ডগটাকেও কি এই কি বলে ক্যাটে রূপান্তর করব কিনা। তাহলে আমি এখানে দিলাম কি রিপ্লেস দিলাম, তাহলে দেখেন এই যে এই ডগও কিন্তু এখন ক্যাট হয়ে গেল। তাহলে এখানে রিপ্লেস হচ্ছে কি একটা একটা করে করতেছি। এখন আমি চিন্তা করতেছি না, এখন এখানে যে ডগ আছে এই ডগটা রিপ্লেস করব না, এটা ডগ ডগই থাকবে এখানে। তাহলে কি দিব, যে ফাইন্ড নেক্সট। ফাইন্ড নেক্সট যদি দিই তাহলে দেখেন এই ডগ কিন্তু আর রিপ্লেস করে নাই। আমি আবার এখানে রিপ্লেস বাটনে ক্লিক করলাম, দেখেন এই ডগ কিন্তু এখন ক্যাট হয়ে গেছে। আমি আর যদি এখন ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে এই ডগ কিন্তু আর রিপ্লেস করে নাই। তাহলে আমরা বুঝতে পারছি আশা করি যে রিপ্লেস এবং ফাইন্ড নেক্সটের কাজ কি। আর যদি রিপ্লেস অল এ ক্লিক করি তাহলে এখন আমাকে বলতেছে ওই মেড 25 রিপ্লেসমেন্ট, যে সে ইতিমধ্যে 25টা রিপ্লেসমেন্ট করে ফেলছে, করে দিয়ে আপনাকে আপনাকে একটা মেসেজ দিছে। আমি এখান থেকে ইয়েস দিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন সবগুলোই এখন আর ডগ বলতে এই পেজের মধ্যে কোথাও আর কিছু নাই, সব ক্যাট হয়ে গেছে। এখন আমি যদি আবার এটাকে ক্যাটকে যদি ডগ করতে চাই তাহলে কি করবো, আবার রিপ্লেসে যাব, রিপ্লেসে গিয়ে তাহলে ফাইন্ড হোয়াট, ফাইন্ড হোয়াট হচ্ছে ক্যাট, আর রিপ্লেস উইথ, এই ক্যাটকে আমি কি দিয়ে রূপান্তর করব, আমি ডগ দিয়ে করবো, মানে শরীফকে শরীফা বানাবো এটাকে। তাহলে এখন এই যে ক্যাটকে যে ডগ বানাবো, তাহলে এখানে গিয়ে আমি কি করবো, যে রিপ্লেস অল দিয়ে, অল দিলে যে উই মেড 30 রিপ্লেসমেন্ট, অল ডান, ওকে, শেষ। এখানে সবগুলোই এখন ক্যাট এখন ডগ হয়ে গেছে, এখন এখানে ক্যাট বলতে এখন আবার কিছু নাই। ওকে, তাহলে এটা হচ্ছে রিপ্লেসমেন্টের বিষয়। এখন প্রশ্ন হচ্ছে ফাইন্ডের শর্টকাট বুঝলাম যে কন্ট্রোল এফ, তাহলে রিপ্লেসের শর্টকাট কি? আসলে আমরা এটা শর্টকাটটা একটু খুঁজে বের করি। সিটিআরএল কন্ট্রোল প্লাস, সাধারণত আমরা আর দিয়ে চিন্তা করতে পারি। এখন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আর দিয়ে কিন্তু অলরেডি একটা বুকিং হয়ে আছে এখানে, তার মানে আর হবে না। ঠিক আছে, আর হবে না এখানে। তাহলে কি ই দিয়ে হইতে পারে, কিন্তু আমরা একটু আগে যে ই দিয়ে কি বলছিলাম, সেন্টার। তাহলে এইটাও কিন্তু বুকিং, এটাও হচ্ছে না। পি, পি দিয়ে হচ্ছে সাধারণত প্রিন্ট। আমরা যদি যে দেখেন কন্ট্রোল পি যদি দিই, এই যে প্রিন্ট মোডে চলে গেছে এখন। আমরা যদি কন্ট্রোল পি দিই তাহলে সেটা প্রিন্ট মোডে চলে গেল এখন। তার মানে হচ্ছে কন্ট্রোল পি দিয়েও কিন্তু হচ্ছে না। তাহলে আমরা এখানে আরেকটা শর্টকাট পেয়ে গেলাম, সেটা হচ্ছে কন্ট্রোল পি। তাহলে রিপ্লেসের শর্টকাট পি দিয়েও হচ্ছে না। এরপর অক্ষর কি আছে এখানে, এল। এল তো হচ্ছে এই যে লেফট অ্যালাইনমেন্ট, তার মানে এল দিয়েও হচ্ছে না। এ, এ দিয়ে হচ্ছে তো যে অল সিলেক্ট, তাহলে এতেও হচ্ছে না। সি তে হচ্ছে মূলত এই যে কপি, সিও হচ্ছে না। ই তে হচ্ছে গিয়ে সেন্টার, তার মানে রিপ্লেসের কোনো এখানে রিপ্লেসের মধ্যে কোনো শর্টকাট এখানে নাই। রিপ্লেসের শর্টকাট অন্য কোনো কিছু একটা দিয়ে রিপ্লেস করা লাগবে, সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল এইচ, মানে এটার সাথে কোনো মিলেই নেই। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে সেই সেন্টারের মতন। হ্যাঁ, কিন্তু এটা সেন্টার চাইতে আরো ব্যতিক্রম, যেটার মধ্যে কোনো কিছুর সাথে মিল নেই। যেমন পেস্ট, পেস্টের সাথে পি এ এস টি ই, পেস্ট। এই পেস্টের মধ্যে ভি বলতে কিছু নাই, কিন্তু পেস্টের শর্টকাট হচ্ছে ভি, কন্ট্রোল ভি, তাই না? তাহলে এই রিপ্লেসটাও এরকমই, যে রিপ্লেসের পুরো বানানের মধ্যে কোনো অক্ষর দিয়ে রিপ্লেস করা যায় না, রিপ্লেস করতে হয় মূলত কন্ট্রোল এইচ দিয়ে।
তাহলে মূলত আমরা এই হোম ট্যাবের মধ্যে যে বিষয়গুলো, যে কাজগুলো আমরা সাধারণত করে থাকি, এই বিষয়গুলো মূলত আজকে আমরা এখান থেকে শিখলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ইনসার্টের বিষয়গুলো ইনশাল্লাহ দেখব। ওকে, এখন হচ্ছে আমি আবার গত ক্লাসে কিন্তু একটা বিষয় বলেছিলাম, খেয়াল আছে কিনা, যে হোম হচ্ছে লেখা নিয়ে যত কাজ। এই যে দেখেন আমরা গতকালকে এবং আজকে যে যে বিষয়গুলো দেখলাম, সবগুলোই হচ্ছে লেখালেখি নিয়ে কাজ। এখানে যে লেখাটাকে আমি কোনো সময় লাল করছি, কোনো সময় সবুজ করছি, কোনো সময় ডানে নিছি, কোনো সময় বামে নিছি, বড় করছি, ছোট করছি, স্ক্রিপ্ট করছি, তাই না? যাই করছি লেখা নিয়ে কাজ করছি। তাহলে লেখা নিয়ে যত কাজ আমরা করব সব হচ্ছে হোম ট্যাবের ভিতর। এটা যেন মনে থাকে আর কি। হ্যাঁ, আমরা টেবিল করি, শেপ বানাই, যাই করি না কেন, ওই টেবিলের ভিতরে যখন লেখাটা লিখবো, ওই লেখার কাজ হবে গিয়ে কি দিয়ে? হোম ট্যাব দিয়ে। ঠিক আছে? যখনই যেখানে আমরা লেখা নিয়ে কোনো কাজ আসবে সব হচ্ছে হোম ট্যাব দিয়ে। তাহলে আমরা আগামী ক্লাসে ভাইয়া যেটা শিখবো সেটা হচ্ছে ইনসার্ট দিয়ে যে কাজগুলো করা যায়। যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা টেবিল ব্যবহার করতে পারি, আমরা এখান থেকে পিকচার ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে দেখেন যে শেপ ব্যবহার করতে পারি, আইকন ব্যবহার করতে পারি, 3D মডেল আছে, স্মার্ট আছে, চার্ট আছে, এই সবগুলো বিষয় আমরা দেখবো আগামীকাল কালকে ইনশাল্লাহ। যে এইগুলো আসলে কিভাবে নিতে হয়, কোথায় আছে, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো ইনশাল্লাহ দেখবো। হ্যাঁ, এখানেও আমাদের 2টা ক্লাস লাগবে এই জায়গাটা শেষ করতে। পরবর্তীতে আমাদের ড্র ড্র থেকে দেখবো যে কিভাবে এইরকম ড্রয়িং করা যায় এখান থেকে। হ্যাঁ, বিভিন্ন কালার আছে, কালার পেন আছে, মার্কার আছে, আপনি পেন্সিল আছে, এগুলো দিয়ে কিভাবে ড্রয়িং করতে হয়। তারপর দেখবো যে পেজটাকে কিভাবে সুন্দর করে ডিজাইন করতে হয়, সেটা আমরা এখান থেকে দেখবো যে ডিজাইন ট্যাব থেকে। পেজটাকে কিভাবে সুন্দর করে সাইজ করতে হয়, সেটাকে আমরা লেআউট থেকে দেখবো। এরকম বিষয়গুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, তো যাক, এখন কথা হচ্ছে ভাইয়া যে আমরা যে বিষয়গুলো দেখতেছি, এই বিষয়গুলো প্র্যাকটিস না করলে এটা ওই এখানেই থেকে যাবে। আমরা অনেক সময় যেটা করি, ইউটিউব থেকে ওয়াজ শুনি, তাই না? মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ শুনি। এই ওয়াজ শুনতে 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 ঘুমিয়ে গেছে, এই ওয়াজ ইউটিউবের মধ্যে রয়ে গেছে। এই ওয়াজ আর জীবনে কোনো সময় কাজে আসে নাই। তাহলে এখানেও দেখেন, যদি আমরা এখানে এই এটা যদি শুধু ক্লাসেই যদি করি, এই ক্লাস আপনার এই ফেসবুক গ্রুপের মধ্যে রেকর্ড থেকে যাবে আজীবন, কোনো কাজে আসবে না। এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কোনো লাভ নাই। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে আরে এটা তো সহজ, এখানে ক্লিক করব, লেখা তো লাল হয়ে যাবে, এখানে ক্লিক করব, লেখা তো ডানে চলে যাবে। ক্লিক করে দেখেন, ডানে ভাবে যাবে না, এত সোজা না। ঠিক আছে? বিষয়টা এরকম সোজা না। আপনি দেখবেন যে আমার মনে আছে, এখন আমি প্রায় সময় বলি যে আমি যখন সাইকেল চালানো শিখি আর কি, আমি যখন সাইকেল চালানো শিখি, যে আমাকে বলছিল যে আরে সাইকেল চালানো সবচাইতে নাকি সোজা। যে বলছে যে শুধু সাইকেলে বসতে হবে, হাত দিয়ে ধরতে হবে, পা ঘুরাইতে হবে, সামনে তাকাইতে হবে, তাইলে নাকি সাইকেল চলে। কিসের সাইকেল চলে? সাইকেল তো চলে না, সাইকেল তো শুধু পড়ে যায়। হ্যাঁ, আমিও যখন যে আমার ছেলেকে যখন সাইকেল কিনে দিছি, এখন সে তো আর সাইকেল তো আর চালাইতে পারে না। তার অভিযোগ হচ্ছে, বাবা তুমি আমার কি সাইকেল কিনে দিচ্ছ, নষ্ট সাইকেল, সাইকেল তো চলে না। তো আসলে কিন্তু বিষয়টা এরকমই। তো যখনই সাইকেল কয়েকদিন, সে একদিন, 2 দিন, 3 দিন এরকম কান্নাকাটি করতে করতে, মন খারাপ করতে করতে যখন চালাইতে চালাইতে হঠাৎ করে যখন চলে গেছে, সাইকেল চলা শুরু করছে, তখন কিন্তু একটা কনফিডেন্স আসা শুরু করছে, আরে সাইকেল তো চলে দেখা যায়। তাহলে এটা কখন চলছে? যখন 2 দিন 3 দিন এটা প্র্যাকটিস করছে। প্রথম দিন সাইকেল চলে নাই ভাই, আপনার সাইকেলও চলে নাই। প্রথম কয়েকদিন আপনার সাইকেলও কিন্তু নষ্টই আছিল, সাইকেল চলে নাই। তাহলে কি করতে হবে? প্রথম কয়েকদিন আপনাকে সাইকেলটা প্র্যাকটিস করতে হয়। ঠিক একই রকম আপনি এখানে কাজ করবেন, দেখবেন কাজ হবে না। আমি এখানে কত সুন্দর করে দেখাচ্ছি, আপনি চিন্তা করবেন যে এটা কোনো কথা। মুন্না ভাই এখানে দেখলাম ক্লিক করলো, লেখা ডানে চলে গেছে, আবার ক্লিক করলো, দেখলাম বামে চলে গেছে। এখন আমি যে সারাদিন টিপতেছি, এটা তো ডানে বামে কিচ্ছু হয় না। হ্যাঁ, আসলে হবে কিন্তু এরকম, দেখেন। হ্যাঁ, এখন আপনি যে লেখা যে সিলেক্ট করেন নাই, এইটা তো আর আপনার খেয়াল নাই। আপনি তো সারাদিন শুধু অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য খালি টিপতে, আপনি ক্লিক করতেই আছেন, আপনার তো মাউস তো ভেঙে ফেলছেন ক্লিক করতে করতে। আর সারাদিন ক্লিক করলে তো এটা কাজ হবে না। তো এই জন্য আপনি 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 এই যে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। যেখানে গিয়ে আপনি আটকে যাবেন, আপনি ভিডিওটা টেনে টেনে দেখবেন এখান থেকে। হ্যাঁ, আজকের রেকর্ডটা করা হয়েছে ক্লাসের, এই রেকর্ডটা আমি এই যে কিছুক্ষণের মধ্যেই আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ। আমরা সবাই যেন এটাকে যেন আবার যেন একটু টেনে টেনে যেন দেখি এবং এটাকে যেন প্র্যাকটিস করি। হ্যাঁ, আরেকটা বিষয় বলছিলাম যে আমরা এই যে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই লেখাটা আমরা একটু লেখা, একটু টাইপ করবো আর কি। হ্যাঁ, এটা কোন প্রয়োজনে একটা সাদা কাগজের মধ্যে লিখে আপনি কিবোর্ড দিয়ে আপনি এটা দেখে দেখে আপনি একটু টাইপ করেন, হাতের স্পিডটা বাড়াইতে হবে।
হ্যাঁ, এটা আপনি হয়তো বা এই যে আজকে আপনার হোম ট্যাব শেষ করে ফেললাম, কালকে 2 দিনে হয়তো বা আমরা 2টা ক্লাস হয়তো আমরা ইনসার্টও শেষ করে ফেললাম, দেখতে দেখতে দেখবেন ব্যাচ শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনার যে হাতের যে স্পিড, এইটা কিন্তু আপনি মনে চাইলেই কিন্তু আজকে কালকে আর বাড়াইতে পারবেন না। এটা আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস কিন্তু আপনাকে করতে হবে। এই জন্য বলছি যে আপনি এই লেখাটা যত বেশি পারেন আপনি এটা টাইপ করতে থাকেন। হ্যাঁ, আপনার এখানে ডিজাইন ডিজাইন পরে হবে, কিন্তু আপনি আপনি এটা টাইপ করতে থাকেন যে দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটা আপনি টাইপ করতে থাকেন। আর না হয় এটা যদি টাইপ না হয় তখন কিন্তু আপনি অক্ষর খুঁজে পাবেন না, আর শুধু শুধু কিবোর্ড যে আবিষ্কার করছে তারা বকাবকি করবেন। এই জন্য একটু টাইপ টাইপ করে ফেলি, প্র্যাকটিস করে ফেলি, হাতে হাতে স্পিডটা হবে। আপনি যদি কোথাও যদি জবের জন্য অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি ইংলিশ টাইপিং স্পিড কত। হ্যাঁ, আপনি ইংলিশ টাইপিং স্পিড কত, আপনি মিনিটে কয়টা ওয়ার্ড আপনি টাইপ করতে পারেন, এটা আপনাকে জিজ্ঞাসা করবে কিন্তু। হ্যাঁ, এটা অনেকে কিন্তু যে আপনি আপনার সার্কুলার যখন দেয়, সার্কুলার মধ্যে কিন্তু এটা উল্লেখ করে দেয় যে আপনার বাংলা টাইপিং স্পিড এত হইতে হবে, ইংলিশ টাইপিং স্পিড এটা হইতে হবে। তো তখন কিন্তু আপনি আটকে যাবেন। আপনাকে যদি কোনো একটা পত্রিকা দিয়ে বসায় দেয় যে আপনি এটা টাইপ করেন, এই যে হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে কিন্তু তখন। তো এই জন্য এটা ভাইয়া প্র্যাকটিস করতে হবে। আর যাদের মোবাইল দিয়ে করতেছি তারা বলবো যে আপনারা একটা নষ্ট একটা কিবোর্ড সংগ্রহ করেন, সামনে একটা সাদা কাগজের মধ্যে এই সেন্টেন্সটা লিখে দেন, লিখে আপনি নষ্ট কিবোর্ড দিয়ে আপনি হাতটা চালাইতে থাকেন। দেখবেন যে আপনার হাতে আপনার একটা প্র্যাকটিস হয়ে গেছে, একটা আইডিয়া হতে পারে কোন অক্ষরটা কোথায় আছে, আপনার একটা আইডিয়া হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, তাহলে আসেন অ্যাসাইনমেন্ট কি। অ্যাসাইনমেন্ট একটু লিখে ফেলি। অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে আমরা আজকে দেখলাম যে দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগটা করলাম, এখানে আমরা 4টা অ্যালাইনমেন্ট দেখলাম না? তাহলে এই 4টা অ্যালাইনমেন্ট আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করবো, যে একই লেখা 4 রকম করে 4টা স্ক্রিনশট নেব। এরপর হচ্ছে গিয়ে আমরা এখানে বুলেট দেখলাম, এই বুলেট করে আমরা একটা স্ক্রিনশট নিব। আমরা নাম্বারিং দেখলাম, এই নাম্বারিং করে আমরা একটা স্ক্রিনশট নিব। আমরা এখান থেকে কি দেখলাম যে সর্টিং দেখলাম, যে আপনার ডিকশনারি ওয়াইজ যে আপনাকে লেখাটাকে সাজাইলাম আমরা, এটা করে আমরা একটা স্ক্রিনশট নিব। আমরা ফাইন্ড করে একটা স্ক্রিনশট নিব, যে ডগ খুঁজে বের করছে, ডগটাকে আপনি যে খুঁজতেছেন এটা আমি বুঝবো কিভাবে যে আপনি কুকুর খুঁজতেছেন, এই যে ডগটা যে খুঁজতেছেন আপনি, এটা একটা স্ক্রিনশট নেবেন। এরপর হচ্ছে ডগটাকে যে আপনি ক্যাটে রূপান্তর করছেন সেটা আপনি আবার একটা স্ক্রিনশট নেবেন। তাহলে এই কয়েকটা কাজ আমরা এখান থেকে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, মনে হইতেছে অনেক কাজ, আসলে অনেক কাজ না, একই কাজ, একটা লেখার মধ্যে আপনি সব কাজ। ও আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে a+b² দিয়ে দেখাইলাম, যে সুপারস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এই কাজটা করে আমরা স্ক্রিনশট দিব। ওকে, তাহলে আজকে ভাইয়া এই পর্যন্তই। আগামী ক্লাস হচ্ছে আমাদের আগামী শনিবার, তাই না? তাহলে 11 তারিখ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আচ্ছা, আরেকবার একটু বলবো না, আচ্ছা আবার একটু বলি। আমাদের হোমওয়ার্ক হচ্ছে 4টা অ্যালাইনমেন্ট, ওই যে আমরা যে দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এটা লিখে একটা প্যারাগ্রাফ লিখছি, এই প্যারাগ্রাফটা আগে লিখবো। এই প্যারাগ্রাফটা আগে লেফট অ্যালাইনমেন্টে একটা স্ক্রিনশট নিব, রাইট অ্যালাইনমেন্টে একটা স্ক্রিনশট নিব, সেন্টারে একটা স্ক্রিনশট নিব, জাস্টিফাই করে আরেকবার একটা স্ক্রিনশট নিব, তাহলে 4টে স্ক্রিনশট নিলাম। এরপর হচ্ছে আমি যে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এরকম কয়েকটা কান্ট্রির নাম লিখছি, এটা করে আমরা কি করলাম, সর্টিং করলাম, এই সর্টিং এর একটা স্ক্রিনশট নিব। এরপর হচ্ছে বুলেট ব্যবহার করছেন, এটা একটা স্ক্রিনশট নিব। নাম্বার ব্যবহার করছেন, এটা একটা স্ক্রিনশট নিব। একই কাজ কিন্তু, একবার ক্লিক করবেন নাম্বারিং এ স্ক্রিনশট নেবেন, একবার ক্লিক করবেন বুলেটে স্ক্রিনশট নেবেন, একই কাজ আপনি কয়েকটা স্ক্রিনশট নেবেন। এরপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, যে H2O আর হচ্ছে a+b², এই দুইটা সূত্র আপনি এখানে লিখে আপনি এটার স্ক্রিনশটটা নেবেন। এরপর হচ্ছে যে আমরা মিস্টার ডগকে খুঁজলাম, এই যে ফাইন্ডে গিয়ে এটার একটা স্ক্রিনশট নেবেন, যে আপনি ডগ খুঁজে বের করতে পারছেন, এটা আপনি একটা স্ক্রিনশট নেবেন। এরপর হচ্ছে ডগকে আপনি ক্যাটে রূপান্তর করতে পারছেন রিপ্লেসের মাধ্যমে, সেটা আপনি একটা স্ক্রিনশট নেবেন। তাহলে আমরা যে কয়েকটা কাজ করলাম সেই কয়েকটা কাজ করে জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে আপনি গ্রুপে দিবেন। আমরা এখানে ভাই 115 জন, 115টা স্ক্রিনশট বা 115টা অ্যাসাইনমেন্ট জমা হওয়ার কথা। আমরা অনেকেই আমার ইনবক্সে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, ইনবক্সে জমা দিবেন না, আপনারা সবাই এই গ্রুপের মধ্যে পোস্ট করবেন। হ্যাঁ, গ্রুপের মধ্যে পোস্ট করলে এই গ্রুপে পোস্টগুলো ইয়া করে দিবা, মানে অ্যাপ্রুভ করে দিবা ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে ভাইয়া এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ শনিবার দিন আমরা দারুণ কিছু দেখব, সেই প্রত্যাশায় আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।